বদমাইশ, আমাকে ছাড়, না হলে কিন্তু তোর ওই জায়গায় লাথি মারবো। ছাড়বো না। আর আমি জানি মারতে পারবে না, মারলে তোমার নিজেরই লস। তোকে স্বামী হিসেবে মানি না, সেখানে লাভ লস দেখতে যাব কোন দুঃখে। মাহিন, সত্যি সত্যিই কিন্তু আমি লাথি মারবো। মাহিন টিয়ার শরীরের উপরে পা তুলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। টিয়া ছুটার চেষ্টা করতে লাগলো। মাহিন টিয়ার পিঠে হালকা করে কামড় দিয়ে ধরলো। টিয়া কান্না করতে করতে বলল, এই কুত্তা ছাড়, ব্যথা লাগছে। মাহিন মুখ সরিয়ে দিয়ে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, চুপচাপ ঘুমাতে দাও, না হইলে কিন্তু আমার অধিকার জোর করে নিয়ে নিব। আমি ওয়াশরুমে যাব, শাড়ি পরে ঘুমাতে পারবো না। মাহিন টিয়ার কথা শুনে ছেড়ে দিল। টিয়া খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মাহিন খাট থেকে নেমে বারান্দায় চলে গেল। মাহিন ওর আব্বুকে কল দিল। কল রিসিভ করতেই বলল, কিরে কল দিয়েছিস কেন? আমাকে কেন ওনার সাথে জোর করে বিয়ে দিলে আব্বু? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো উনি আমার ভার্সিটিতে পড়ে, এমনিতে আমার ওনার সাথে পড়ে না, আবার তার উপরে কিনা সেই আমার বউ। এইখন তোর জন্য পারফেক্ট, তোর জন্য টিয়া বেস্ট। কথাটা বলে হাসতে লাগলো। মাহিন রাগ করে বলল, একদম হাসবে না, আমার মাথা গরম হইলে খুব খারাপ হয়ে যাবে। আর এই মেয়ে অলরেডি আমার নাকে ঘুষি দিয়েছে, রক্ত পর্যন্ত বের হয়েছে। মাহিনের কথা শুনে আরো জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, এটাই তো গুড নিউজ। যাহ, মনে মতো একটা বৌমা পেয়েছি। আগে যদি জানতাম আমার বন্ধুর এমন একটা মেয়ে আছে, তাহলে আরো আগে বিয়ে করিয়ে দিতাম। লাভ হবে না, আমাকে আটকাতে পারবে না। তোর জন্য যদি বৌমার কোনো ক্ষতি হয়, তাহলে তুইও মনে রাখবি তোর বাবা মা তোর জন্য মৃত। এই ব্ল্যাকমেইল ছাড়া আর কিছু জানো? নতুন কোনো কিছু বলো। চুপ কর। আমি সকালে সিলেট যাব। না, খবরদার, আর যাবি না। যেতে হবে আমাকে। তাহলে আমাদের মরা মুখ দেখার জন্য প্রস্তুত নে। ধ্যাত। মাহিন কথাটা বলে কল কেটে দিল। মাহিন কল কেটে দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বারান্দা থেকে বের হতে যাবে, দেখে টিয়া ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। মাহিনের রাগ উঠতে লাগলো। নিজেকে শান্ত করে দোলনায় বসে থাকলো। সারা রাত বসে থেকে কাটিয়ে দিল। সকালে টিয়ার ঘুম ভেঙে বারান্দার দরজা খুলে হাই তুলতে তুলতে ফুলের গাছে পানি দিতে গিয়ে অবাক হয়ে পড়ল। এই ছেলে, তুমি এখানে কি করো? মাহিন চোখ খুলে টিয়ার দিকে তাকিয়ে কিছু না বলে রুমে চলে গেল। টিয়া হা করে তাকিয়ে থেকে পরে বলল, ও থুক্কু, ওর সাথে তো আমার বিয়ে হয়েছে। ঠিকই করছি। বদমাইশ, আমাকে বিয়ে করা তোকে বোঝাবো। আমাকে বিয়ে করে কত ভুল করছস। টিয়া কথাগুলো বলে ফুলের গাছে পানি দিতে লাগলো। মাহিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। টিয়ার আম্মু বলল, মাহিন কোথায় যাচ্ছ? আন্টি, ভার্সিটিতে যাব। খাবার খেয়ে যাও। না আন্টি, বাহিরে কিছু খেয়ে নিব, কোচিং আছে তো, সময় নেই হাতে। মাহিন কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। বাইক চালিয়ে সোজা কোচিং সেন্টারে চলে গেল। মাহিন চুপচাপ পড়তে লাগলো। কিছু ছেলে মেলে মাহিনকে নিয়ে মজা করতে লাগলো। মাহিন প্রতিদিনের মতো আজকেও চুপচাপ মনোযোগ দিয়ে নোট করতে লাগলো। কোচিং করা শেষ হলে ভার্সিটিতে চলে গেল। ক্লাসে বসে আছে। আবাসে ছেলে মেয়েগুলো মাহিনকে জ্বালাতে লাগলো। টিয়া মাহিনের রুমের সামনে দিয়ে যেতে গিয়ে এসব দেখে না দেখার ভান করে চলে গেল। ক্লাসে শিক্ষক আসলে সবাই যার যার জায়গায় বসে পড়লো। মাহিন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে গেল। গিয়ে দেখে টিয়া ওর ফ্রেন্ডদের সাথে বসে হাসাহাসি করছে। মাহিন টিয়াদের টেবিলে পরের টেবিলে বসলো। টিয়ার বান্ধবী রূপা বলল, টিয়া চল, বলদটাকে জ্বালিয়ে নে, বলদ আবার এসেছে। আমার এসব করতে মন চাচ্ছে না, তোরা করগা যা। এই ছেলে, এদিকে আসো তো। মাহিন রূপার কথা শুনে বলল, আপু আমাকে বলছেন? হ্যাঁ, এদিকে আসো। মাহিন উঠে রূপাদের সামনে গেল। রূপা ইচ্ছে করে ওর রুমালটা ফেলে দিয়ে বলল, উফ মাহিম, রুমালটা একটু তুলে দে তো। মাহিন চুপচাপ রুমাল তুলে দিল। রূপা হাসি মুখে বলল, আমাদের জন্য সমোসা, সিঙ্গারা, বার্গার নিয়ে আসো তো। আর হ্যাঁ, সাথে জুস নিয়ে এসেছো। আচ্ছা আপু, টাকাটা দিন। কি, আমাদের থেকে তুই টাকা চাস? না থাক, আমি নিয়ে আসছি।
মাহিন ওদের কথা মতো খাবার নিয়ে আসতে গেল। মাহিন রাগে দুহাত মুঠো করে হেঁটে যেতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের জন্য সব কিছু কিনে নিয়ে আসতে লাগলো। মাহিন রূপাদের সামনে গিয়ে সব টেবিলের উপর রেখে দিতে নিবে, তখনই রূপা বলল। এই জুসের ক্যাপটা খুলে দে তো। মাহিন রূপার কথা মতো জুসের ক্যাপ খুলতে গিয়ে জুস ছিটকে গিয়ে রূপার উপরে পড়লে রূপা রেগে গিয়ে উঠে গালে ঠাস করে থাপ্পড় মারলো। টিয়া কিছু বলতে কেউ বলল না। মাহিন চারিদিকে ঘুরে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। মাহিন নিজের রাগ কন্ট্রোল করে বলল। সরি আপু, আমি বুঝতে পারি নাই। একটা কাজ যদি ঠিকভাবে করতে পারতি। কোন কাজটা পারস বলতো? জানেন আমি পারি না, তাহলে আমাকে দিয়ে কাজ করাতে আসেন কেন? মাহিনের কথা শুনে রেগে গিয়ে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে একটা মেয়ে এসে রূপার হাত ধরে ফেল। সবাই অবাক হয়ে মেয়েটার দিকে তাকাতে মাহিন ঢোক গিলে নিল। রাইসা রূপার হাত জোরে সাথে নিচে নামিয়ে দিলে রূপা ব্যথা পেয়ে পড়ল। এই মেয়ে, কে তুমি? তোমার এত বড় সাহস আমার হাতে ভেবে ফেলে দিলে? আমি কে সেটা বড় কথা না, এই ছেলেটাকে অন্যায়ভাবে মারছিলে কেন? আমি দূর থেকে অনেকক্ষণ লক্ষ্য করছি। এই, তুমি প্রিন্সিপালের ভাগ্নি তাই না? হ্যাঁ, শুনেন, আপনাদের বলছি, কান খুলে শুনেন। ওর দিকে কেউ তাকালে তার জন্য মোটেও ভালো হবে না। রাইসা চুপ কর, আপুদের সাথে লাগতে যাস না, আপুরা অনেক মারবে আমাদের। কি বলস? ঠিক শুনছো। দেখো, তুমি হয়তো এই ভার্সিটিতে নতুন, আর তুমি প্রিন্সিপালের ভাগ্নি হতে পারো, আমাদের সাথে লাগতে এসো না। আমি এখানে আমার মামার জোর দেখাতে আসছি না। আমি শুধু বললাম, ওর সাথে আর একবার এমন ব্যবহার করলে তাহলে খুব খারাপ হবে। রাইসা প্লিজ লাগিস না। সরি আপু, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ও নতুন এসেছে তো তাই জানে না। রাইসা আমার সাথে চল। মাহিন রাইসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন রাইসাকে নিয়ে সোজা সাথে চলে গেল। মাহিন রাইসাকে বলল। তুই এখানে কি করছিস? দেখতে আসলাম আপনি কেমন আছেন। আর আপনার তো সিলেট যাওয়ার কথা, তাহলে কেন গেলেন না? আব্বু আম্মু আমাকে যেতে মানা করেছে, আমি গেলে তারা আত্মহত্যা করবে। এভাবে ব্ল্যাকমেল করছে কেন? আমরা তো আর খারাপ কিছু করছি না। আমাকে হারানোর ভয় করে, আর ভয় পাওয়া স্বাভাবিক। আমি তাদের একমাত্র সন্তান, আমি তাদের সব। তাহলে কি তুই যাবি না? দেখি কি করা যায়। বাট তুই এখানে কেন এসেছিস? এখানে ভর্তি করে দিয়েছে মামা, আর ট্রান্সফার করে দিয়েছে, আর আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে উঠবো। বাট তুই এখানে বলদের মতো থাকোস কেন? আব্বু আম্মু ভালো ছেলে হয়ে থাকতে বলছে, সেই অনুযায়ী থাকার চেষ্টা করছি। নিজের রাগ 5 মাসের ভিতর অনেকটা কন্ট্রোল করতে শিখেছি। বাট তুই আবার কাকে বিয়ে করলি? আমার বোকা বাবুটাকে। আহ, ওনাকে কিভাবে বিয়ে করলি? আর বলিস না, দুইজন বেশি ক্লোজ হয়ে গেছিলাম, পরে সেইটা ওর আব্বু দেখে ফেলে, আর বোকাটা বলে দিয়েছে আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া নাকি কাউকে বিয়েই করবে না। পরে শ্বশুর মশাই আমার আর আমার বাবুটার সাথে বিয়ে দিয়েছে, আর ওই আজকে দেশে আসছে, ওর সাথে যাব। বাহ বাহ, কত কিছু হয়েছে, আমাকে কিছু বললিও না। কি বলবো হালা, তুই যে বিয়ে করছস সেইটা আমাকে একবার বলছস? তুই কিভাবে জানলি আমি বিয়ে করছি? রাইসা মিটিমিটি করে হেসে বলল। সময় হইলে জানতে পারবি। আর টিয়ার সাথে তোর বিয়ে হয়েছে? রাইসার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। রাইসা মুচকি হাসি দিয়ে বলল। থাক, আমি ক্লাসে যাব, আর এত চিন্তা করিস না, আমাদের এইসব জানা কোনো ব্যাপার না। রাইসা চলে গেল। মাহিনও ছাদ থেকে নেমে সোজা ক্লাসে চলে গেল। ম্যাম আসলেই মাহিন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হয়ে গেলে রাইসা মাহিনের পিছন পিছন যেতে লাগলো। মাহিন রাইসাকে বলল। আমার পিছনে কেন আসোস তুই? যা ভাই, আমার উপরে গোয়েন্দাগিরি করিস না। রাইসা মাহিনের কথা শুনে চলে গেল। মাহিন বাইকের কাছে গিয়ে ভার্সিটি থেকে বের হতে দেখে টিয়া দাঁড়িয়ে আছে। মাহিন কিছু না বলে চলে গেল। আবার কিছুক্ষণ পর ব্যাগ করে টিয়ার সামনে দাঁড় করালে টিয়া বলে উঠল। কাপুরুষ কোথাকার! বাসায় যাবেন নাকি না? রিকশায় যাব, তুই যা এখান থেকে। বাইকে ওঠেন। আর এইদিকে ওইদিকে কি দেখেন? বাইকে ওঠেন। সবাই ভাববে আপনি আমাকে দিয়ে খাটানোর জন্য বাইকে উঠছেন। টিয়া কিছু না বলে মাহিনের বাইকে উঠে পড়লো। মাহিন বাইক স্টার্ট দিলে সাথে সাথে টিয়া মাহিনের উপর কি পড়লো। বিরক্ত হলে কিছু বললো না। বেশ কিছু দূর যেতেই টিয়া বলল। আচ্ছা,
তোর কি মান সম্মান বলতে কিচ্ছু নাই? এত মানুষ তোকে র্যাগিং করে আর তুই চুপচাপ সব সহ্য করস কেন? পুরুষ কোথাকার! কিছু কিছু মানুষ আছে ওভার স্মার্ট সাজে, অন্যকে নিয়ে মজা করে। নিজেকে স্মার্ট যারা ভাবে ওরা সব থেকে বড় বোকা। ওরা স্মার্ট না, বেয়াদব। কি এত বড় সাহস আমাদের! তুই বেয়াদব বললি? তোকে তো আমি মেরে হাত পা ভেঙে ফেলবো। স্বামীর গায়ে হাত তুলবেন? ছি। চুপ! তোর মতো কাপুরুষকে কে স্বামী হিসেবে মানবে? কেউ মানবে না। আর সেখানে তো আমি। তাই নাকি? হ্যাঁ। বাসায় আগে যাই, তারপর দেখাবো মজা। কি করবি? গেলে দেখতে পারবেন। টিয়া কিছু না বলে চুপ থাকলো। হঠাৎ করে মাহিনের চোখ একটা জায়গায় গিয়ে আটকে গেল। মাহিন পকেট থেকে রুমাল বের করে মুখে বেঁধে নিল। টিয়া কি বলল? টিয়া, আমাকে শক্ত করে ধরো তো। তোকে ধরতে যাব কেন রে? ধরতে বলছি, ধরো, না হইলে পড়ে যাবে। টিয়া কথায় পাত্তা না দিলে মাহিন জোরে বাইক চালালে টিয়া ভয়ে শক্ত করে জড়িত হলো। মাহিন ফুল স্পিডে বাইক চালাতে লাগলো। টিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলো। মাহিন বাসার সামনে গিয়ে থামলে টিয়া ভয়ে নেমে মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা! এত জোরে কেউ বাইক চালায়? যদি পড়ে যেতাম, কুত্তা, তোকে আমি খুন করতাম। হি হি হি, আপনি আবার ভয়ও পান? টিয়ার পিঠে ঘুষি মেরে চলে গেল। মাহিন বাইক ভিতরে নিয়ে গেল। ভিতরে রেখে টিয়ার পিছন পিছন যেতে লাগলো। ভিতরে গিয়ে দেখে সারা বাসা খাবারের ঘ্রাণে মোমো করছে। টিয়া ওর আম্মুকে বলল, আম্মু, এত আয়োজন, কেউ আসবে নাকি? আসবে দুইজন, তোর জন্য সারপ্রাইজ আছে। মাহিন, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, খেতে দে। আচ্ছা আন্টি, আসছি। মাহিন দৌড়ে রুমে গেল। টিয়ার রুমে আসলে মাহিন শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে বের হলে টিয়া হাত থেকে তোয়ালে নিয়ে চলে গেল। মাহিন রাইসাকে কল দিতে লাগলো। রাইসা কল রিসিভ করে পড়ল। পরে কথা বলি। কথাটা বলে রাইসা কল কেটে দিল। মাহিনের রাগ হতে লাগলো। খাটের উপর বসে থেকে নিচের দিকে তাকিয়ে রাগিয়ে লুক নিয়ে তাকিয়ে থাকলো। টিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হইলে মাহিন নিজেকে স্বাভাবিক করে নিল। টিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে টিয়া বলল, ওইভাবে তাকিয়ে আসছিস কেন? আমার মনে হয় আপনি চাচ্ছেন আমি আপনাকে আদর করি, কারণ আমার সামনে তোয়ালে পেঁচিয়ে আসতেন না। চুপ কর বেয়াদব! আমি জামা কাপড় নিতে ভুলে গেছিলাম। মাহিন টিয়ার কোনো কথা না শুনে উঠে টিয়ার দিকে যেতে লাগলো। টিয়া কয়েকটা পিছিয়ে যেতে গিয়ে পড়ে যাবে। সাথে সাথেই মাহিন হিরোর মতো গিয়ে ধরে ফেলো। টিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। মাহিনের গরম নিঃশ্বাস লাগতেই সাথে সাথে টিয়ার চোখ খুলে মাহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, লুচ্চা কোথাকার! নিজের বউকে আদর করলে কেউ লুচ্চা হয় আগে জানতাম না। চুপ কর বেয়াদব! ওকে, চুপ হয়ে গেলাম। মাহিন মুখে আঙ্গুল দিয়ে টিয়ার দিকে তাকিয়ে থাকলো। টিয়া আলমারি থেকে প্যান্ট 3 পিস বের করে মাহিনের দিকে তাকাতেই মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে চলে গেল। মাহিন ফোন বের করে আবার কল দিল, কিন্তু রাইসা কল ধরল না। মাহিন বিরক্ত হয়ে ফোন পকেটে রেখে দিল। টিয়া ওয়াশরুম থেকে বের হয়ে মাহিনকে বলল, কি ব্যাপার, নিচে যাও না কেন? আপনাকে আদর করতে মন চাচ্ছে, তাই বসে আছি। স্বপ্নেও ভাবিস না আমার কাছে আসার চেষ্টা করলে ওইখানেই মেরে বাবার ডাক শোনা বের করে দেব। কথায় কথায় ওইদিকে চোখ যায় কেন? চুপ কর বেয়াদব! টিয়া রুম থেকে বের হয়ে গেল। মাহিন বারান্দায় গিয়ে কাউকে কল দিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে নিচে চলে গেল। সিঁড়িতে নামতে মাহিন চমকে গেল। মাহিন নিচে গিয়ে বলল, আব্বু আম্মু, তোমরা এখানে কি করো? তোদের দেখতে এসেছি। মাহিনের আব্বু কথাটা বলে হাসতে লাগলো। মাহিনের রাগ হতে লাগলো। মাহিনের বুঝতে বাকি রইল না এখানে কেন এসেছে। হঠাৎ করে সিঁড়ি ভেঙে কেউ একজন বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, কেমন আছেন? রাইসার কথা শুনে সবাই মাহিনের পিছনের দিকে ঘুরে তাকালো। মাহিনের আব্বু আম্মু সাথে টিয়া বসা থেকে উঠে পড়ল। মাহিন পিছনে ঘুরে পড়ল। রাতুল ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, তুমি ভালো আছো? জি, বাট আপনারা এখানে? রাইসা, তুমি এখানে? ভাইয়া, তুমি এই বেয়াদবকে চেনো? বেয়াদবকে? এই যে কালো শার্ট পরা বাদর। হ্যাঁ, চিনি। ও তো জামাই হয়। এভাবে কথা বলিস কেন? তার মানে আপনি ওনার ভাই? হ্যাঁ, তা কেমন সারপ্রাইজ দিলাম? স্ট্রোক করার মতো। ও মা, কেন? না, কিছু না। আপনার বউয়ের সাথে একটু কথা বলতে পারি? তোমার বান্ধবী, তুমি কথা বলবে, আমার থেকে অনুমতি নিচ্ছ কেন? রাইসার হাত ধরে মাহিন নিয়ে যেতে নিলে তখনই মাহিনের আব্বু বলল,
আরে বৌমাকে নিয়ে যাস কেন? বৌমা, এদিকে আসো, তোমার সাথে ভালো করে পরিচয় হয়ে নেই। রাইসা এদিকে আসো, আঙ্কেলের সাথে কথা বলো। রাইসা নিজের রাগ কন্ট্রোল করে হাসি মুখে মাহিনের আব্বুমোর মাঝখানে বসিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুমি এই ফ্যামিলিতে কেন? তোমরা দুজন কি আসলে আমাদের ফাঁসিয়ে এই ফ্যামিলিতে এসেছো নাকি? আঙ্কেল কি বলতে চান? আমরা কেন ফাঁসাবো? এইটা ভাগ্যক্রমে হয়ে গেছে। কি জানি কি চলছে তোমাদের দুজনের মাথায়। যাই হোক, আমার ছেলেকে আমি বলে দিয়েছি কাজ না করতে। আমার বিশ্বাস আর কাজে করবে না। ভালো তো। এই, তুমি আমার ভাবি তখন থেকে বলো নাই? সারপ্রাইজ দিলাম। ও আচ্ছা। ভাবি আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলেন। আচ্ছা আঙ্কেল আন্টি থাকেন, দেখি মাহিন কি বলে। রাইসাকে আটকানোর চেষ্টা করতে চাইলেও পারল না। রাইসার হাত ধরে মাহিন নিয়ে গেল এক সাইডে গিয়ে। মাহিন বলল, রাইসা, আমাদের সাবধানে থাকতে হবে। যখন তখন ওরা হামলা করে দিতে পারে। আমি ওই গাড়িটা দেখেছি, ওই নিশ্চয়ই আমাদের ব্যাপারে জেনে গেছে। আর আমার বাপ যদি জানে আমি আবার কেসটা নিজের হাতে নিয়েছি, তাহলে আমার খবর আছে। চিন্তা করিস না, সাবধানে থাকতে হবে আমাদের। আর আঙ্কেল অনেক চালাক, এখানে চলে এসেছে। আমাকে দেখতে এসেছে আমি সিলেট গেছি নাকি? তোর বাপ মা একটা জিনিস রে ভাই। চুপ থাক, যেটা বলি সেইগুলো শুনে রাখ। মাহিন রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে সবার কাছে চলে গেল। সবার সাথে বসে থেকে গল্প করতে লাগলো। মাহিনের আব্বু বলল, রফিক, আমি চাচ্ছি আমার বৌমা আর আমার ছেলেকে নিয়ে যেতে। আঙ্কেল কি বলেন? আমি আমার বাবা মাকে ছাড়া কোথাও যেতে পারবো না। আরে বৌমা, তুমি এখানে কয়েকদিন থাকবে, আমাদের ওইখানে কয়েকদিন থাকবে। না আব্বু, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই, আর এখানে কলেজে, তাই আমি বাসায় থাকতে চাই না। ভাইজান, আপনারা ওদের মাঝে মাঝে দেখতে চলে এসেছেন, আর সবাই খেতে আসো। মাহিনের আব্বু আর কিছু বলতে পারল না। সবাই খাবার খেতে চলে গেল। মাহিন কয়েক লোকমা খাবার তুলতেই সাথে সাথে রাইসার মাহিনের ফোনে মেসেজ আসলো। রাইসা মাহিন দুজনেই একে অপরের দিকে তাকালে দুজন মেসেজ পড়তে লাগলো। মাহিন রাইসার দিকে তাকালে রাইসার চোখে ইশারা করলো। মাহিন খাবার তাড়াতাড়ি খেতে লাগলো। টিয়ার আম্মু বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও। খাবারটা অনেক মজা হয়েছে তো। এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে কোনোদিন খায় নাই। ঠিক বলেছো বৌমা, এই জীবনে কিছু খাই নাই, সারা জীবন তো পাতা খেয়ে এসেছি। আব্বু, মাহিনের আব্বু চুপ হয়ে গেল। টিয়া বলল, ওই তো পুরো একটা রাম ছাগল, পাতা ছাড়া কি খাবে? টিয়া, এটা কি ধরনের ব্যবহার? ভাইয়া ওকে বলতে দেন, ওনার কথা আমার গায়ে লাগে না। আচ্ছা আমি তাহলে উঠছি। মাইন হাত ধুয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। মাইন সোজা সিক্রেট জায়গায় গিয়ে মুখে মুখোশ, হাতে সানগ্লাস পরে নিল, কালো জ্যাকেট পরলো, পিস্তল নিল, রেডি হয়ে বাইক রেখে অন্য একটা বাইক নিয়ে বের হয়ে গেল। লোকেশন অনুযায়ী যেতে লাগলো। একটা বাসের সামনে গিয়ে লোকেশনে থেমে গেল। মাইন বাইক থেকে দেওয়ালের উপরে উঠে সবকিছু ভালোভাবে দেখতে লাগলো। তারপর গাছের উপরে উঠে দূরবীন দিয়ে দেখতে লাগলো। একটা রুমের দিকে নজর গেল। মাহিন দেরি না করে গাছ থেকে নেমে আস্তে আস্তে বডিগার্ডদের মারতে লাগলো। লাস্টের একজনকে ঘাড়ে একটা খুশি মারলে ওইখানে অজ্ঞান হয়ে গেল। মাহিন লোকেশন পাঠিয়ে দিল। মাহিন দরজা জোরে জোরে লাথি মারতে লাগলো। লোকটার বিরক্ত হয়ে দরজা খুলতেই সাথে সাথে মাহিন লোকটার নাকে সজোরে খুশি মারল। লোকটা ছিটকে পড়ে গেল। লোকটা রেগে মাহিনকে মারতে আসবে। মাহিন পায়ে এক লাথি দিয়ে বসিয়ে দিয়ে সবার রাগ লোকটার উপর খাটাতে লাগলো। লোকটার মুখে মারতে মারতে রক্তে ভেসে গেল। মাহিন আরেকটা মারবে, সাথে সাথে পুলিশ এসে মাহিনকে ধরে ফেল। মেয়েটা দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আপনার জন্য আমার সম্মানটা আজ বেঁচে গেল। এই জানোয়ার কত মেয়ের জীবন নষ্ট করেছে। মাহিন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কণ্ঠ চেঞ্জ করে বলল, এই কুত্তাকে নিয়ে যান আর তুমি মেয়েটাকে তার বাড়িতে রেখে আসো। মাহিন কথাটা বলে চলে গেল। বাইক নিয়ে সোজা সিক্রেট জায়গায় গিয়ে সব রেখে নিজের বাইক নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে সবাই টিভিতে খবর দেখছে। টিয়া বলছে, শেষমেশ ওকে ধরতে পারলো। কত মেয়েকেই না রেপ করছে, তার হিসাব নাই। টাকার পাওয়ার দেখিয়ে কত মানুষের মুখ বন্ধ রাখছে। ওকে এমন ভাবে মারছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না কেউ ওকে এভাবে মারতে পারে। এই পুলিশ মহানায়ক, সুপার হিরো। আমি ওনার
ফ্যান হয়ে গেছি। আব্বু, এই পুলিশের সাথে দেখা করা যাবে কি? মাহিনের আব্বু মাহিনের দিকে তাকিয়ে কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই অবাক হয়ে গেল। মাহিনের আব্বু বলল, তুই আমার কথা শুনলি না? তুই আমাকে কথা দিয়েছিলি। আব্বু আমি কি করলাম? আমাকে মারছো কেন? তুই কি করছত জানোস না? আব্বু আমি কিছু করি নাই, আমি শুধু ওনার সাথে দেখা করতে গেছিলাম। সত্যি বলছি তো? হ্যাঁ। মাহিনের আব্বু আর কিছু বলল না। মাহিন রাইসার কাছে গিয়ে বসে আস্তে আস্তে বলল, বাকি মেয়েদের খুঁজতে হবে, আমি শুধু একটা মেয়েকে পেয়েছি। চিন্তা করিস না, আমি একবার বের হয়ে নিই। ওকে। ভাবি, তুমি আর এই বলদ কি ফিসফিস করো? আর বলো না, এই বলদ আমাকে ওর পড়াতে সাহায্য করতে বলেছে। বাট তুমি তো আমাদের বড়, তুমি ওকে ভালোভাবেই বুঝিয়ে পড়াতে পারবে। কি পর আমাকে বলতে পারোস? বলদ কোথাকার! ভাবির মাথা খাস কেন? টিয়া, তুই কিন্তু দিন দিন বেশি বেয়াদবি করছিস। মাহিনের সাথে ভালোভাবে কথা বলতে পারলে বলবি, আর না পারলে বলার দরকার নেই। ওর সাথে ভালোভাবে কথা আসে না। তুমি জানো ওই একটা কাপুরুষ। কলেজে প্রতিদিন ওকে সবাই র্যাগিং করে, যে যা বলে তাই করে, এমনকি মারলেও চুপচাপ মার খায়। ওর সাথে আমার কোন হিসাবে বিয়ে দিলে? আমাকে যদি কেউ খারাপ কথা বলে বা ওর সামনে রেপও করে, ওই তাই তাকিয়ে তাকিয়ে দেখবে। যে স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করতে পারবে না, ওকে আবার কিসের সম্মান দেব? আসলে এই কাপুরুষ। রাইসার কথা শুনে মাহিন তাকালে রাইসা মিটে মিটে হাসতে লাগলো। মাহিন রাইসাকে চিমটি কাটলে বলল, বিড়াল কোথাকার! পেটনি তোকে পরে দেখে নিব। মাহিন কথাটা বলে রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে বারান্দায় গিয়ে কল দিল। মাহিনের কল রিসিভ করলে মাহিন বলল, ওর মুখ থেকে কথা বের করেন যত দ্রুত পারেন। যদি একবার ভারতে পাচার করে দেয় তাহলে মেয়েদের ফিরিয়ে আনা অনেক সমস্যা হয়ে যাবে। মাহিনের কথা শুনে বলে, জি স্যার, ওর উপরে টর্চার করা হচ্ছে কিন্তু মুখ খুলতে চাচ্ছে না। আমি আসবো নাকি? লোকটা মাহিনের কথা শুনে বলে, না স্যার, আপনি যে অবস্থা করেছেন আপনি আর মারলে মরে যাবে। আচ্ছা, আমরা দেখছি, পরে আপনাকে জানাচ্ছি। মাহিন ফোনটা কেটে দিল। টিয়া রুমে আসলে মাহিন সাথে সাথে বারান্দা থেকে বের হয়ে পরের টেবিলে বসলো। টিয়া মাহিনের সামনে বসে বলল, কোনটা বুঝতে পারোস না বলতো? টিয়ার মুখ থেকে তুই ডাক শুনে মাহিনের মেজাজটা বিগড়ে গেল। মাহিন টিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, এই শুনেন, আমাকে যদি তুমি বলতে না পারেন তাহলে আমাকে আপনার ডাকার প্রয়োজন নাই। আপনি আমার সাথে প্লিজ কথা বললেন না। তুই শব্দটা শুনলে আমার ভালো লাগে না। চুপ কর, তোর সাথে এর থেকে ভালো করে কথা বলা যায় না। মাহিন নিজেরা কন্ট্রোল করতে না পেরে টেবিল যেই উল্টিয়ে দিতে যাবে সাথে সাথে রাইসা এসে বলল, মাহিন, মাহিন সাথে সাথে শান্ত হয়ে বলল, বল। আমাকে একটু মামার বাসায় দিয়ে আসবি? তো দুলা ভাই অফিসের কাজ নিয়ে বিজি আছে। আচ্ছা চল। ভাবি, আমিও যাব। তোমার মামাতো বোনের সাথে একটু দেখা করার ছিল। আপনি একা যান, আমাদের সাথে যেতে হবে না। তোর কথা শুনতে হবে নাকি? ভাবি আমাকে নিবে না। আচ্ছা, রেডি হও। টিয়া ওয়াশরুমে গেলে মাহিন রাইসের কাছে গিয়ে বলল, উফ, রাগ উঠে যাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না, এত জ্বালায় না। কি আর করবি, নিজেকে শান্ত রাখার চেষ্টা কর। আচ্ছা, ওদের সাথে কথা বলছোস? হ্যাঁ। রাইসা আর কিছু বলতে যাবে সাথে সাথেই টিয়া বের হয়ে বলল, ভাবি চলো। তিনজন রুম থেকে বের হয়ে গেল। মাহিন বাইক বের করলো। টিয়া উঠলো। তারপর রাইসা উঠে বসলো। মাহিন বাইক চালাতে লাগলো। টিয়া নাকি মাহিনের শরীরের ঘ্রাণ আসলে টিয়া নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। রাইসা টিয়াকে বলল, টিয়া, মাহিনকে ভালো করে ধরো। এমনভাবে বলছো মনে হয় মাহিন তোমার কাছে পরপুরুষ। বলদ মার্কা পোলাপাইনদের আমি ধরি না। রাইসা প্লিজ কথা বাড়িয়ে নিস না, প্যাচাল কম পার। এইটার সাথে যত কথা বলবি আমার মাথা নষ্ট করবে। আমি তোর মাথা নষ্ট করি? না মহারানী, আমি ভুলে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। মাহিনের কথা শুনে রাইসা হাসতে লাগলো। টিয়া চুপ করে থাকলো। মাহিন রাইসার মামার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, তোরা তাহলে যা, আর হ্যাঁ, যখন যাবি আমাকে কল দিস, আমি তোদের নিয়ে যাব। আচ্ছা, ও টিয়া, তুমি ভিতরে যাও। আমি এখন এভাবে গেলে আমার কাজিনরা কান্না করবে। ওদের জন্য চকলেট আইসক্রিম কিনে নিয়ে আসি। মাহিন, আমাকে একটু নিয়ে চল তো। টিয়া বাসার ভিতরে চলে গেল। মাহিনের বাইকে উঠলে মাহিন জোরে স্পিডে বাইক নিয়ে গেল।
দুজন মুখে রুমাল দিয়ে ঢেকে থানায় চলে গেল। মাহিনকে বসতে দিল। রাইসা আসামির কাছে গেল। 10 মিনিট ভিতরে বের হয়ে এসেছে। পুলিশকে বলল, এখনই টিম নিয়ে নদীর পাড়ে চলে যান, যত দ্রুত পারেন। আর স্যার, আপনি যান। মাহিন রাইসাকে নিয়ে বের হলো। মাহিন একটা দোকান থেকে চকলেট আইসক্রিম কিনে দিয়ে সোজা রাইসাকে নামিয়ে দিয়ে সিক্রেট জায়গায় গিয়ে রেডি হয়ে ঠিকানা অনুযায়ী চলে গেল। মাহিন লুকিয়ে লুকিয়ে সবাইকে মারতে লাগলো। হঠাৎ করে একজন মাহিনের দিকে গুলি ছুঁড়ে মারলে সাথে সাথে মাহিনের পেটের সাইড দিয়ে বের হয়ে যায়। মাহিন মাটিতে পড়ে গিয়ে শুয়ে থেকে পিস্তল দিয়ে লোকটার হাতে গুলি করে পিস্তল ফেলে দিল। পালাতে গেলে পায়ে গুলি মেরে দিল। পুলিশ এসেছে, চারিদিক ঘিরে ধরলো। কয়েকজন এসে মাহিনকে তুলে নিয়ে যেতে লাগলো। মাহিন পেটের রুমাল দিয়ে রক্ত পড়া বন্ধ করতে লাগলো। ওইখানে থাকা একটা মেয়ে মাহিনের কাছে উন্নতি পেতে দিল। মাহিন মুচকি হাসি দিয়ে ওইখান থেকে বাইক নিয়ে চলে গেল। আর পুলিশ সবাইকে ধরে নিয়ে গেল। মেয়েদের যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে আরও কিছু পুলিশ মেয়েদের নিয়ে গেল। মাহিন সিক্রেট স্থানে গিয়ে পেটের ব্যান্ডেজ করে নিল। তারপর শার্ট প্যান্ট পরতেই রাইসা কল দিল। মাহিন ওইখান থেকে বের হয়ে সোজা রাইসার মামার বাড়ির সামনে চলে গেল। রাইসা মাহিনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। টিয়া অবাক হয়ে গেল। মাহিন বলল, আরে কি করিস, আমি ঠিক আছি। কোথায় লেগেছে? কি লেগেছে ভাবি? আর ভাবি, তুমি ওকে জড়িয়ে ধরছো কেন? রাইসা সাথে সাথে মাহিনকে ছেড়ে দিয়ে বলল, আর বলো না, বদমাইশ অ্যাক্সিডেন্ট করতে গিয়ে বেঁচে গেছে। সত্যি করে বল, কোথায় ব্যথা পেয়েছোস? আরে বাবা, লাগে নাই তেমন একটা, তাড়াতাড়ি গাড়িতে উঠে তো। টিয়া রাইসা দুজনেই বাইকে উঠে বসলো। টিয়াদের বাসার সামনে নেমে পড়লো। মাহিন বাইক ভিতরে রেখে ওদের পিছন পিছন যেতে লাগলো। মাহিন সবার সাথে টুকটাক কথা বলতে নিল। টিয়ার চোখ গিয়ে মাহিনের প্যান্টের দিকে গেল। টিয়া কিছু না বলে রুমে চলে গেল। মাহিন কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। রুমে ঢুকতে টিয়া বলে উঠলো, তোমার প্যান্টে রক্তের মতো এটা কি লেগে আছে? টিয়া দেখতে যাবে, সাথে সাথে মাহিন টান দিয়ে টিয়াকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, কাছে আসতে চাও বললেই হলো, এত বাহানা দাও কেন? ছাড়, আমি কখন বলছি? নাটক কম করো প্রিয়। তুমি যে আমাকে কাছে পেতে চাচ্ছ সেটা আমি ভালো করে জানি। তোমার নিঃশ্বাস দেখো ঘন হয়ে গেছে। দেখো আমার স্পর্শ পেয়ে কেমন কাঁপছো। হ্যাঁ, ছাড়। মাহিন টিয়ার গলায় কিস করলে টিয়ার চোখ বন্ধ করে ফেলে। মাহিনকে সরিয়ে দিতে নিলে মাহিন কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়ে দরজা লাগিয়ে দিতে লাগলো। টিয়া মাহিনকে বলল, একদম আমার কাছে আসবে না। যদি আসো তাহলে তোমার খবর আছে। মাহিন টিয়ার কোনো কথা না শুনে টিয়ার পা ধরে টান দিয়ে শুয়ে দিল। টিয়ার উপরে উঠলে মুখে সরে যাওয়া কথা বলে, কিন্তু মাহিনকে আঁকড়ে ধরতে লাগলো। মাহিন মুচকি হাসি দিয়ে টিয়াকে কিস করতে লাগলো। আস্তে আস্তে টিয়ার বুকের উপর থেকে অন্য শরীরে কিস করতে লাগলো। আস্তে আস্তে টিয়াকে পাগল করিয়ে দিতে লাগলো। এক পর্যায়ে টিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহিনকে নিচে শুইতে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আস্তে আস্তে মাহিনের শার্ট খুলতে যাবে, সাথে সাথেই মাহিন লাইট অফ করে দিল। টিয়া ওইদিকে পাত্তা না দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। আস্তে আস্তে দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন ক্লান্ত হয়ে গেল। টিয়া মাহিনকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। মাহিনের পেটে ব্যথা পেলেও সহ্য করে নিতে লাগলো। টিয়ার হঠাৎ হোশ ফিরে সাথে সাথে মাহিনকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে বলল, এই বলদ, এটা কি করলি? আমি তোর মতো বলদের বাচ্চার মা হতে চাই না। আমার সাথে এমন করলি কেন? যদি এখন বাবু হয়ে যায়? টিয়ার কথা শুনে মাহিন বুঝতে পারছে না হাসবে নাকি কান্না করবে। মাহিন টিয়াকে নিজের দিকে টেনে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। চিন্তা করো না, আমাদের সন্তান হইলে আমার মতো যেন না হয়, আমি সবসময় দোয়া করব। তোমার মতো যেন হয়, তোমার মতো সাহসী ভালো মনের অধিকারী যেন হয়। মাহিনের মুখ থেকে প্রশংসা শুনে টিয়া কিছুটা গলে গেল। হঠাৎ করে মাহিনের পেটের ব্যান্ডেজের সাথে বেজে গেলে টিয়া বলে উঠল, আচ্ছা, পেটে এখানে কি দিয়েছো? শার্ট খোলার পর থেকে বেজে যাচ্ছিল। নেশার ঘুরে বলতে ভুলে গেছিলাম। ও কিছু না, পড়ে গিয়ে একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করেছি। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই। মাহিন টিয়াকে বুকে জড়িয়ে নিল। টিয়া মাহিনকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। মাহিন টিয়ার কপালে হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিল। মাহিনের ব্যবহারে টিয়ার মন আস্তে আস্তে নরম হতে লাগলো। টিয়া শান্তিতে ঘুমিয়ে গেল। পেট থেকে রক্ত বের হচ্ছে। মাহিন ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো, খুঁজে পেল। ভালো করে ব্যান্ডেজ করে নিল। তারপর শার্ট প্যান্ট পরে টিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে টিয়ার ঘুম ভাঙলে দেখে
মাহিনের বুকে ঘুমিয়ে আছে। টিয়া রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে গেল। মাহিনকে আস্তে আস্তে বালিশে মাথা দিয়ে দিল, তারপর আস্তে আস্তে নেমে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাইরে এসে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। মাহিনের ঘুম ভেঙে গেলে টিয়াকে দেখে উঠে টিয়ার পিছন থেকে জড়িয়ে ধরে। টিয়া চমকে উঠল। মাহিন মিষ্টি করে হেসে পড়ল। এত ভয় কেন পাও? আমি তোমার বর। এই ছাড়ো, তোমার সাহস তো কম না। সাহস বেশি কম দিয়ে কি করব? আমি আমার বউকে ধরেছি, এখানে কারো কিছু বলার থাকার কথা না। আমি তোমাকে বর হিসেবে মানি না। খালি কচুর কথা। ধ্যাত। মাহিন বিরক্ত হয়ে টিয়াকে ছেড়ে দিয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পেটের উপরে বেশি করে কস্টেপ লাগিয়ে দিল, যাতে পানি না লাগে। লাগিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে প্যান্ট পরে শার্ট পরে কস্টেপগুলো খুলতে খুলতে বাইরে আসলো। টিয়া ভুরু কুচকে তাকিয়ে বলল, ওইখানে কাটলো কিভাবে? হাতে পায়ে শরীরে আর কোনো জায়গায় কোনো দাগ নাই? আরে ওইখানে রড একটু ঢুকে গেছিল, একজন গাড়িতে করে রড নিয়ে যাচ্ছিল, তখনই শুধু এখানে লেগেছিল। শার্ট ছিল না কেন? গরম লাগছিল তাই বারবার দাঁড়িয়ে থেকে শার্ট দিয়ে মুখ মুছছিলাম। বাহ, অনেক ভালো। মাইন আর কিছু না বলে শার্টের বোতাম লাগাতে লাগলো। টিয়া রুম থেকে চলে গেল। মাইন দীর্ঘ নিঃশ্বাস চালো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার টাই করে নিল। রুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। মাহিন গেলে মাহিনের আব্বু বলল, কিরে মাহিন, তোর পেটের ওই জায়গায় কেমনে যেন একটু ফোঁটা লাগছে। কই, চোখে বেশি দেখো? এদিকে আই তো। মাহিন, ভার্সিটিতে যাবি কখন? 10 মিনিট পর যাব। তুই যাবি নাকি? দেখি, আম্মুকে জিজ্ঞেস করে। আম্মু, আমি কি ভার্সিটিতে যাব? তোমার ইচ্ছে হলে যাও, আর না হলে রাতুলের সাথে ঘুরতে যেতে পারো। টিয়ার আমার কথা শুনে রাইসা খুশিতে বলল, আই লাভ ইউ আম্মু। লাভ ইউ টু। দুজনের কথা শুনে সবাই হেসে দিল। মাহিন রাতুলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আগে তো মজা করে। আপনাকে বলতাম আপনার বোন আছে নাকি, প্রেম করব, বাট আপনার আম্মু আব্বু আপনি একরকম। আপনার বোন কেন পেতনির মতো, রাক্ষসীর মতো? মাহিনের কথা শুনে সবাই হেসে দিলে টিয়া রেগে মাহিনের গলা চেপে ধরে বলল, কি? আমি পেতনি? আমি রাক্ষসী? আমি তোকে আজ মেরেই ফেলবো। এইটা পেতনিদের স্বভাব। টিয়াকে সবাই ধরে টেনে মাহিমের কাছ থেকে ছাড়িয়ে পড়ল। এত রেগে যাস কেন? ওই তো মজা করছে, তাই না? তোমার সমস্যা কি? তুমি ছেলের বউ মেয়ের জামাই পেয়ে আমাদের উপরে অবহেলা করছো কেন? আন্টি ভাইয়াকে একটু ভালোবাসেন, ভুলেও এই পেতনিকে ভালোবাসতে যাইতেন না। ওর ভালোবাসা আমাকে দিয়ে দিয়েন। মাহিনের কথা শুনে সবাই হেসে দিল। টিয়া মারতে যাবে, সাথে সাথে মাহিন উঠে পড়ে। মাহিন দৌড়ে রুমে চলে গেল। মাহিন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তারপর নিচে গিয়ে বলল, রাইসা আমি আসছি। তুই তাহলে ভাইয়ার সাথে ঘুরতে যা, ভার্সিটিতে গিয়ে ক্লাস করা লাগবে না। আমি তোকে সব নোট দিয়ে দিব। ওকে। মাহিন, খাবার খেয়ে যাও। বাইরে খেয়ে নিব আন্টি, পেতনিকে বেশি করে খাওয়ান। কথাটা বলে ভেঙচি দিয়ে দৌড়ে চলে গেল। টিয়া রেগে না খেয়ে রুমে চলে গেল। মাহিন ভার্সিটিতে না গিয়ে সোজা সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেল। 6 ঘন্টার ভিতরে পৌঁছে গেল। মাহিন সোজা অফিসারের পাশে চলে গেল। মাহিনকে দেখে অফিসার খুশি হয়ে হ্যান্ডশেক করলো। মাহিনকে বসতে বলল। মাহিন বসে পড়ল। স্যার আমি আর এখানে আসতে পারবো না। আব্বু আম্মু আমাকে এই জব ছেড়ে দিতে বলছে। আমি সিক্রেটভাবে কাজ করতে চাচ্ছি। মাহিনের কথা শুনে অফিসার আতিক বলল, তোমার আব্বু আম্মু তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, ওনাদের দোষ নাই। তোমার বোন ও আমাদের এখানে সিক্রেট এজেন্ট ছিল, কিন্তু আমার বোন মানে? মাহিনের কথা শুনে বলে, হ্যাঁ তোমার বড় বোন ছিল। তোমার বড় বোনকে কিছু বদমাইশ গুম করে দিয়েছে। আমরা এখনো ও জানতে পারি নাই আতিয়া বেঁচে আছে নাকি মারা গেছে। আতিকের কথা শুনে মাহিনের রাগ দ্বিগুণ হতে লাগলো। আতিক মাহিনকে দেখে বলল, মাহিন, রেগে যাও না। আমরা তোমার বোনের খোঁজ এখনো নেওয়ার চেষ্টায় আছি। যদি কখনো খোঁজ পাই তোমাকে আমরা জানাবো। এত বড় সত্যি আমাকে কেউ কিছু বলে নাই। আমার বোনকে গুম করার পিছনে কার হাত আছে কিছু জানেন? মাহিনের কথা শুনে আতিক বলে, তুমি ওইসব ভিতরে জড়িয়ে না। আমি চাই না তোমার কিছু হোক। ওরা অনেক ভয়ঙ্কর। ওদের বিরুদ্ধে প্রমাণ খোঁজা সহজ কথা না। টাকার পাওয়ার বুঝো তো। আমাকে বলেন ওরা কে? মাহিন জোর করে আতিক বলতে লাগলো, ঢাকা বড় বিজনেসম্যান আশরাফুল চৌধুরী এইগুলোর সাথে জড়িয়ে আছে। লাশ তোমার বোনের কিছু ভয়েস আছে। ওয়েট,
তোমাকে আমি শোনাই। তুমি আমার সাথে আমার রুমে আসো। মাহিন অফিসারের রুমে গেল। একটা ভয়েস ছাড়লো। ভয়েসে আতিয়া বলছে, স্যার, আমরা যা সন্দেহ করেছিলাম সব ঠিক। মাদক যত অবৈধ কাজ আছে সব আশরাফুল চৌধুরী আর তার ছেলে তার বউ জড়িয়ে আছে। স্যার, ওরা আমার পিছনে ধাওয়া করছে। স্যার, আমি যদি বেঁচে না ফিরি আমার ফ্যামিলিকে দেখে রাখেন। আমার ফ্যামিলির কারো ক্ষতি যেন না হয়। মাহিনের চোখের পানি ঝরে পড়তে লাগলো। আরেকটা ভয়েসে বলল, স্যার, আমাদের খুব কাছের মানুষ আমার সাথে বেইমানি করলো। স্যার, আমি প্রমাণটাই আপনাকে দিতে পারলাম। আতিয়ার এইটুকু ভয়েসে পরে আতিয়াকে বাড়ি মারে। শব্দ হতেই মাহিন কান্না করে পড়ল। আপু, মাহিন আতিয়াকে বলল, আমি ওদের কাউকে ছাড়বো না। আতিক ভয়েস রেকর্ড করে বলে, তোমার না চাওয়া ভালো। তোমার কিছু হইলে তোমার বোনকে আমি কি জবাব দিব? মাহিন কিছু বলবে তখনই একটা মেয়ে হুইল চেয়ার করে এসেছে, বলল, মাহিন, খাবার খেতে আসো, 6 ঘন্টা জার্নি করছো। হঠাৎ করে মাহিন কিছুটা চমকে উঠল। আতিকের দিকে চোখ গেলে আতিক রাগি লুক নিয়ে আতিয়ার দিকে তাকালে মাহিন ল্যাপটপের ভয়েস চালু করে দিয়ে পড়ল, ভাবি, এইটা তো আপনার কণ্ঠ, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি আবার এই কেস নিতে যাও না। ওরা ভয়ঙ্কর, ওদের ধরা সহজ কথা না, আর ধরলেও জেলে বেশি দিন রাখতে পারবে না। মাহিনের রাগ উঠে গেল। ওর আতিকের মুখে খুশি দিয়ে বলল, আপনার সাহস কি করে হয় আমার ইমোশনাল নিয়ে খেলার? আমাকে বললে পারতেন আপনাদের সাহায্য লাগবে। আমি করতে তো রাজি, তাই বলে আমার ইমোশনাল নিয়ে খেলছেন? আপনাকে তো আমি... মাহিন আবার মারতে যাবে, সাথে সাথে আতিক বলে, মাহিন সরি, আমি জাস্ট তোমার প্রতিশোধের আগুনে কাজটা মনোযোগ দিয়ে করতে পারো এই জন্য এসব মিথ্যা বলছি, কিন্তু এটা সত্যি। আতিয়া তোমার বোন। আতিকের কথা শুনে মাহিন আতিয়া দুজনেই অবাক হয়ে গেল। আতিয়া বলে, কি বলো? তোমাকে না আগে বলছিলাম এই মাহিনকে? তুমি না বলেছিলে অন্য কেউ? আর আমার ভাইয়ের সাথে নাকি যোগাযোগ করতে দেয় না? সরি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। ছোট থেকে আমি মাহিনকে দেখছি তোমার থেকে অনেক দক্ষ আর বুদ্ধিমান, অন্যায় প্রতিবাদ করে, এমনকি আমাদের অনেক সাহায্য করেছিল, যার কারণে আমি ওকে আমাদের গ্রুপে নিয়ে নিই। ওই করতে অনেক আগ্রহ ছিল। তোমার সাহস কি করে হয় তুমি এমন এইটাই কাজ করার? আমার ভাইকে কেন এই ভিতরে নিয়ে আসলে? আতিয়া হাতের কাছে ফুলদানিটা ঢিল মেরে সোজা আতিকের মাথায় গিয়ে লাগলো। আতিক সিটকে পড়ে গেল। আতিকের কপাল দিয়ে রক্ত ঝরতে লাগলো। মাহিন আতিয়ার সামনে বসে বলল, আপু শান্ত হও। আর আপু, তুমি আমার এত কাছে ছিলে অথচ আমি তোমায় চিনতামও না। আতিয়া মাহিনের সারা মুখে চুমু দিয়ে জড়িয়ে ধরে পড়ল, ওই জানোয়ার আমাকে মিথ্যে বলেছিল, কিন্তু আমার মন বলতো তুই আমার ভাই। কিন্তু প্রতিবার ওই আমাকে ভুল বোঝাতো। ভাই, তুই এই কাজ করিস না, এই জব ছেড়ে দে। আমার মতো আব্বু আম্মুকে কষ্ট দিস না। আপু, তুমি বেঁচে আছো অথচ আব্বু আম্মু আমাকে কোনোদিন তোমার সম্পর্কে বলেও নাই। আব্বু আম্মু সবাই জানে আমি মারা গেছি, কিন্তু সেদিন আমি অনেক কষ্টে পালিয়ে আসতে পারি। দৌড়ে পালিয়ে গেলেও গাড়ির ওপরে হামলা করে, আর আতিক সেই দিন আমাকে বাঁচিয়ে নিয়ে আসে। এই অবস্থায় আমি বাবা মায়ের সামনে যাওয়ার সাহস পাই নাই। আর আমি যদি যেতাম তাহলে আমার বাবা মা তোর ক্ষতি হতো, তাই আমি আমার মৃত্যুর খবর ছাপিয়ে দিয়েছিলাম। আর আতিক আমাকে বিয়ে করলে এই 4 দেওয়ালে বন্দি হয়ে আছি। আতিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন আতিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আপু, চিন্তা করো না। তোমার এই অবস্থা যে করছে, আমি ওদের প্রত্যেককে এমন শাস্তি দিব, আমার নাম শুনলে ভয়ে কেঁপে উঠবে। না ভাই, আমি তোকে এইসব ভিতরে যেতে দিব না। আপু, আমাকে এখন বের হতে হবে। আব্বু আম্মু জানে না আমি সিলেট এসেছি। ওয়েট কর, আমি তোকে খাবার খাইয়ে দিই। আতিয়া হুইল চেয়ার চালিয়ে চলে গেল। আতিক মাহিনকে বসতে বলল। মাহিন সোফায় বসে পড়ল। আমার সাথে চালাকি করলে পরে আপনি বিপদে পড়বেন। ভালো করে জানেন আমার সাথে চালাকি করে কেউ টিকতে পারে নাই। আমার পিছনে লাগলে কি হতে পারে আগেই প্রমাণ পেয়েছেন। কিন্তু মাহিন, রেগে যাও না। দেখো,
আমার ক্ষতি যদি করো তাহলে তোমার বোন বিধবা হবে। তুমি নিশ্চয়ই চাও না তোমার বোন বিধবা হোক। ভালোই ব্ল্যাকমেইল করার বুদ্ধি বের করছেন। ধ্যাত, কি কও? আর তোমার সাথে কি আমার শত্রুতা আছে নাকি? আমি জাস্ট তোমার সাহায্য চাচ্ছিলাম। আমাকে ভালোভাবে বললে হতো। আর যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো, আমার বোনকে তো আমি ফিরে পাইলাম। আত্মি কিছু বলার আগেই আত্মীয় খাবার নিয়ে আসলো। মাইনকে নিজের হাতে খাওয়াই দিতে লাগলো। মাইনও নিজের হাতে আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ করে আতিয়াকে বলল, আপু, আমি তাহলে এখন আসছি। গিয়ে আমাকে কল দিস। আর হ্যাঁ, আব্বু আম্মুকে যেন আমার ব্যাপারে কিছু বলিস না। কেন? আমি চাই না আব্বু আম্মু জানুক আমি বেঁচে আছি। আচ্ছা ভাই। আর দুলাভাই আমার বোনকে কষ্ট দিলে কপালে দুঃখ আছে। আমি তোমার বস, ভুলে যাও না। বাড়িতে আবার কিসের বস? যাই হোক, আল্লাহ হাফেজ। মাইন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। 6 ঘন্টা পর মাইন ঢাকায় পৌঁছে গেল। মাইন বাসার ভিতর ঢুকলে মাইনের আব্বু বলল, মাহিম, তুই সারাদিন কই ছিলি? আব্বু, আমি বড় হয়েছি। আমি এখন বাচ্চা নাই যে সবকিছু প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। মাইনের আব্বু রেগে ঠাস করে থাপ্পড় মেরে বলল, আসলে অনেক বড় হয়ে গেছিস, আমার মুখের উপর ও কথা বলা শিখে গেছস। এত বড় হয়ে গেছস যে আমার প্রশ্নের উত্তরও দেওয়া প্রয়োজন মনে করস না। মাহিম, তোর কি মনে হয় আমরা তোদের ক্ষতি চাই নাকি? মাহিম, আমরা তোর বাবা মা, আমাদের তোর জন্য চিন্তা হয়। আমি অলরেডি একজন সন্তানকে। মাইনের আপু আর কিছু বলবে তার আগে থেমে গিয়ে বলল, ওকে, তোকে বলতে হবে না, তোর যা মনে চাই তাই কর। আজ থেকে আমি যা, তোর আম্মু তোকে কোনো কিছুতেই বাধা দিব না। কে তো প্যারা দেওয়ার জন্য আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি। আব্বু, হ্যাঁ, ক্ষমা করে দে। আর কোনোদিন তোর বিষয়ে নাক গলাবো না। আর সত্যি বলতে, আমরা কি তোর নিচের মা বাবা নাকি যে আমাদের কথা শুনবি তুই? মাইনের আব্বুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাইন ওর আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্বু, আই এম সরি। আমি তোমাকে ওইভাবে বলতে চাই নাই। ছাড় তো, যা মন চায় তুই তাই কর। আঙ্কেল, ওইটা কি বলেন? আপনারা ওর আসল বাবা না? ধুর, আব্বু রেগে বলছে। তুই আবার সেইটা সত্যি ভেবে নিস কেন? কি, রেগে আবার মানুষ এইসব বলে? আমার বাপ মা বলে। আব্বু সরি, আর বেয়াদবি করব না। এই যে কান ধরছি, আর এমন করব না। এভাবে কতবার কান ধরছস? মানে হিসাব নাই। মাইনকে ওর আব্বু রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে মাইন ওর আব্বুর গালে কিস করে দৌড়ে পালিয়ে যায়। সবাই ফিক করে হেসে দেয়। রাইসা মাইনের আব্বুকে বলল, আঙ্কেল, আপনি যা বলেন তা কি সত্যি? কি কথা? এই যে বলেন ওই আপনাদের সন্তান না? রাগের মাথায় বলছি, ওই আমার সন্তান। ও আচ্ছা। মাইন রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে ওয়াশরুম থেকে বের হতে দেখে টিয়া মন খারাপ করে বসে আছে। মাইন টিয়ার পাশে বসে বলল, মাইন, কি ব্যাপার? আজকে ঝগড়া করা বাদ দিয়ে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? ভালো লাগছে না, রাগ তুলো না তো। টিয়াকে নিজের দিকে করে ঠোঁটে আলতো করে কিস করে বলল, কি হয়েছে এখন বলো তো। তোকে বলে কি হবে? বলে দেখো, যদি তোমার মন ভালো করে দিতে পারি। ঘুরতে যেতে চাইলাম, আব্বু যেতে দিবে না। কোথায় ঘুরতে যাবে? ফ্রেন্ডদের সাথে একটা ক্যাম্পিং করতে যেতে চাচ্ছি, বাট তাদের একটাই কথা, এখন কোথাও যেতে হবে না। ও, এই ব্যাপার। আরে মন খারাপ করো না, আমি আঙ্কেল আন্টিকে রাজি করিয়ে নিব। কিভাবে হবে? শোনো, আমি বলবো তুমি আমার সাথে হানিমুনে যাবে, সেখানে আমার সাথে অবশ্যই যেতে দিবে। তখন তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যাও, আর আমি আমার মন মতো ঘুরতে পারবো। এটা মন্দ না, কিন্তু যখন আব্বু আম্মু কল দিবে তখন তো তোমার সাথে কথা বলতে চাইবে, তখন কিভাবে কথা বলিয়ে দিব? আচ্ছা, তোমরা ক্যাম্পিং করতে কোথায় যাবে? সিলেট যাব। ও, সিলেট তো আমাকে যেতে দিবে না। ওইটাতে তোমার বাবা মা রাজি হইলে আমার বাবা মা কখনোই রাজি হবে না। কেন? সমস্যা আছে। আচ্ছা, সিলেট বাদ দিয়ে কক্সবাজারের ওইদিকে গেলে তো পারো। যদি ওইদিকে যাও তাহলে আমি সাহায্য করতে পারবো। ওকে, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে দেখি। ওকে। টিয়া ওর ফ্রেন্ডদের কল দিতে লাগলো। টিয়া কথা বলা শেষ করে বলল,
হ্যাঁ, ওরা রাজি আছে। ওকে, তাহলে চলো আব্বু আম্মুকে রাজি করি গা। আর হ্যাঁ, তোমাদের সাথে আবার কোনো ছেলে যাবে না তো? ছেলে বলতে 5 জন যাবে, আমার ফ্রেন্ডদের তো চেনো। তাহলে আমিও থাকবো। তুমি গেলে ওরা সবাই তোমাকে নিয়ে মজা করবে, আর ওরা যদি জানে তুমি আমার হাজবেন্ড তাহলে আমার মান সম্মান থাকবে না। সমস্যা নাই, কেউ জানবে না তুমি আমার বউ। আমি যাব বাট কোনো হোটেলে থাকবো, সেইটা বলো, আমি ওইখানে রুম বুকিং দিব। আমরা তো জঙ্গলে থাকবো, ক্যাম্পিং করে থাকবো, হোটেলে উঠবো না তো। কি পাগল নাকি? আমরা নতুন অভিজ্ঞতা করার জন্য যাব। ভূত ধরবে, সাপ কামড় দিবে? ভয় দেখাবে না তো। আচ্ছা, সমস্যা নাই। মাহিন আর টিয়া নিচে গেল। মাহিন টিয়ার আব্বু আম্মুকে বলল, আঙ্কেল আন্টি আব্বু আম্মু আপনাদের একটা কথা বলতে চাচ্ছি। কি কথা বল? টিয়া তুমি বলবে নাকি আমি? তুমি বলো। মানে আমরা হানিমুনে যেতে চাই। মাহিনের কথা শুনে রাতুল বলল, বাহ, তোমরা এটা ভেবেছ? আমরা তো এই প্ল্যান করছি, 1 সপ্তাহ পর আমরা 4 জন হানিমুনে যাব। তোমাদের বলতে চাইছিলাম আমরা, বাট বলি নাই। তোমাদের তো একে অপরের সাথে পড়ে না। টিয়া মাহিন দুজন ব্যবচাকার খেয়ে গেল। বলল, ভাইয়া গেলে আমরা ক্যাম্পিং করতে যাব, হোটেলে কিন্তু উঠবো না। দেখ কি বলিস? ঠিক বলছি, আমরা দুজন তো চাই ক্যাম্পিং করতে, তাই না মাহিন? হ্যাঁ। দেখ, এটা কোনো প্ল্যান হলো নাকি? এইটা কিন্তু মন্দ না, ভালোই হবে। প্রকৃতির ভিতরে থাকার মজাই আলাদা। যা বলেন আপনারা, অদ্ভুত তিনটায়। ভাইয়া তোর মতো আমরা আনরোম্যান্টিক না। একটা মাপ দেব ফাজিল, আমি তোর বড় ভাই। মানে সরি ভাবি, তোমার সাথে একটু কথা আছে। রাজা কিছুটা দূরে গেলে টিয়া বলল, ভাবি আমার ফ্রেন্ডরাও যাবে, বাট মাহিন আমার স্বামী জানতে পারলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি তো জানো ভার্সিটির সবাই ওকে নিয়ে র্যাগিং করে। আচ্ছা, সমস্যা নাই, তোমার ভাইকে শুধু সামলাতে হবে, আর মাহিনকে আমি বুঝিয়ে দিব। ধন্যবাদ ভাবি। দুজন কথা বলে সবার কাছে আসে। মাইনের আব্বুকে বলল, মাইন আব্বু টাকা দাও, বাইকে তেল নাই। এত তেল দিয়ে কি করছস? সেদিন না ফুড ট্যাঙ্কি তেল তুললি? আমার বাইকে তেল একটু বেশি খাচ্ছে, এখানে আমি কি করব? আচ্ছা, কার্ড নিয়ে যা। মাইন কার্ড নিয়ে চলে গেল। বাইকে তেল তুলে আবার এসে কার্ড দিয়ে দিল। ফ্রেশ হয়ে এসে সবার সাথে খাবার খেতে বসলো। খাবার খেয়ে টিয়া মাহিন রুমে চলে গেল। টিয়া শুয়ে পড়লে মাহিন টিয়াকে জড়িয়ে ধরে সোজা করে শুয়ে দিয়ে বুকে মাথা দিয়ে শুইলে টিয়া নিজের অজান্তে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাহিন মিষ্টি করে হেসে বলল, বউ একটু আদর করলে কি রাগ করবে? জানি না। টিয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। টিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাহিনকে আদর করতে লাগলো। আদর করতে করতে হঠাৎ করে মাহিনের ফোন বেজে ওঠে। মাহিন ফোন ধরতে যাবে, টিয়া টেনে নিজের উপরে নিয়ে এসে শুয়ে দিয়ে কিস করতে লাগলো পাগলের মতো। মাহিনার ফোনের দিকে না গিয়ে টিয়ার ভালোবাসে হারিয়ে যেতে লাগলো। ফোন বিরক্ত করলে টিয়া ফোনটা অফ করে দিয়ে আদর করতে লাগলো। দুজন ক্লান্ত হয়ে গেল। টিয়া মাহিনের বুকে শুয়ে থাকলে মাহিন ফোনটা চালু করতেই অবাক হয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে টিয়াকে বুকের উপর থেকে সরিতে প্যান্ট পরে বেলকনিতে চলে গেল। আতিককে কল দিলে আতিক বলল, সারাবু এত কি নিয়ে ব্যস্ত? কল ধরো না, আবার ফোন পর্যন্ত করে ফেলছিলে। সরি, কি হয়েছে? এত রাতে কল দিয়েছেন? আশরাফুল ছেলে দেশে ফিরছে, এখন চাইলে তুমি কিছু করতে পারবে। কয়টায় আসবে? 16 মিনিট পর হয়তো এয়ারপোর্ট থেকে বের হবে। ওকে। মাহিন ফোন কেটে দিয়ে বাসার ভিতর ঢুকলে দেখে মাহিন মন খারাপ করে শুয়ে আছে। মাহিন ওইদিকে খেয়াল না করে আলমারি থেকে শার্ট বের করে পরতে পরতে বলল, টিয়া আমি বাইরে যাব, তুমি একটু মেন গেট ভিতর থেকে বন্ধ করে দাও। কি হয়েছে যে এত রাতে বের হতে হবে? চিৎকার করে কথা কেন বলছো? আমার দরকার আছে, প্লিজ বন্ধ করে দিয়ে আসো। আমি এখন এই অবস্থায় কিভাবে যাব? ওকে, আমি তাহলে বারান্দা দিয়ে নেমে চলে যাচ্ছি। কি? মাহিন টিয়ার কোনো কথার উত্তর না দিয়ে বারান্দার কাছে গিয়ে পাশে পাইপে নিচে চলে গেল। টিয়া হতভম্ব হয়ে গেল। মাহিন দারোয়ানকে গেট খুলতে বলে বাইক নিয়ে আসতেই চলে গেল। বাইক বের করে চলে গেল। মাহিন জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। গোপন স্থানে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে সোজা এয়ারপোর্টের কাছে গিয়ে দেখে আশরাফুলের ছেলে গাড়িতে উঠে যাচ্ছে। মাহিন তার পিছু নিল। নির্জন জায়গায় গেলে মাহিন বাইক
বাড়ির সামনে গিয়ে থামিয়ে দিল। সাথে সাথে ড্রাইভার হুট করে গাড়ি থামালে গার্ড নেমে মাহিনকে কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন সবগুলোকে মেরে ফেলে দিল। গাড়ি চালাতে গেলে মাহিন গুলি করে টায়ার পাঞ্চার করে দিল। আশরাফুলের ছেলে নেমে মাহিনকে গুলি করে দিল। মাহিন লাফতে আশরাফুলের ছেলে হাঁটুতে লাথি দিয়ে দিল, সাথে সাথে পড়ে গেল। মাহিন আশরাফুলের ছেলের গুলি নিয়ে 2 হাঁটুতে গুলি করে, পাথর দিয়ে বাড়ি মেরে বাইকটা নিয়ে পালিয়ে গেল। আরও গার্ড পুলিশ আসলে এভাবে দেখে সবাই ধরে নিয়ে যেতে লাগলো। ড্রাইভার ফিরে এসেছে বলে, স্যার ওনার গাড়ির নাম্বার আমি দেখে নিয়েছি, NS 00829। ড্রাইভারের কথা শুনে পুলিশ খুঁজতে চলে যায় আর গাড়িটা হসপিটালে নিয়ে যেতে থাকে। মাহিন বাইক জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে পিছনে লম্বা সাইনবোর্ড খুলে পুড়িয়ে ফেলল, নতুনটা লাগিয়ে নিল। তারপর আবার বাইক নিয়ে গোপন স্থানে গিয়ে বাইক সব কিছু চেঞ্জ করে নিল, জ্যাকেট আর সব কিছু পুড়িয়ে ফেলে। সকাল 6টা বাইক নিয়ে বাসার দিকে চলে গেল। মাহিন দেখতে পেল রাস্তায় পুলিশ সব গাড়ি চেক করছে। মাহিন বাইক নিয়ে গেলে একটা পুলিশ চিনতে না পেয়ে চলে যেতে দিল। মাহিন বাসে গিয়ে পাইপ ধরে রুমে চলে গেল। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে গোসল করে টিয়ার পাশে ঘুমিয়ে গেল। টিয়া মাহিনকে দেখে ডাকতে লাগলো, এই মাহিন, ভার্সিটিতে যাবে না? যাব। তো ওঠো। তুমি যাও, আমি উঠছি। টিয়া চলে গেল। মাহিন ঘুমো ঘুমো চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বাইকের চাবি নিয়ে নিচে গেল। নিচে গেলে দেখতে পেল সবাই বসে থেকে খবরের কাগজ আর টিভি দেখা নিয়ে ব্যস্ত। সবাই বলাবলি করছে। ভাবা যায় মানুষের কত বড় বুকের পাটা থাকলে এমন একটা কাজ করতে পারে। আর কথায় আছে না, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। টিয়া, ফালতু কথা বলিস না। আহারে, ছেলেটার কি অবস্থা করছে। টিয়ার আপু, একবার দেখতে যেতে হবে, না হইলে কি বলবে যে তার ছেলের এই অবস্থা। একবার তুমি দেখতে গেলে না? টিয়ার আব্বু কথা বলতে লাগলো। টিয়া মাহিনকে দেখে বলল, মাহিন তুমি যাও, আমাকে আবার ওই বদমাশকে দেখতে যেতে হবে। ও আচ্ছা, বাট উনি কে আর তোমাদের কি হয়? তুমি ওকে চেনো না, বিশ্বের সবাই চেনে, আর তুমি চেনো না। ওই আশরাফুল চৌধুরীর ছেলে আয়ান চৌধুরী, লম্পট একটা। লম্পট? তাহলে তুমি যাও না, যদি তোমার দিকে খারাপ নজরে তাকায়। আরে ধ্যাত, ওর যে অবস্থা, আর আমার কাছে আসার সাহস ওর নাই। একবার এমন মার মারছিলাম, সেই থেকে আমার থেকে দূরেই থাকে। ও আচ্ছা, মাহিন, খাবার খেয়ে যাও। বাহিরে খেয়ে নিব। মাইন কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে গেল। মাইন সোজা ভার্সিটিতে চলে গেল। সবাই মাইনকে আগের মতো র্যাগিং করতে থাকলো। মাইন চুপচাপ ক্লাস করতে লাগলো। মাইনের ফোন বেজে উঠলে মাহিন ক্লাস করা বাদ দিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। হেডফোন কানে দিয়ে বলল, হ্যাঁ আপু বলো। মাহি, এইটাই কি তুই করছস? কই না তো। সত্যি করে বল। আরে না, আমি করি নাই, যে করছে ভালোই করছে। যা, তাও ভালো। তুই এইসব ভিতরে যাবি না বলে দিলাম। আচ্ছা। আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ। মাইন আতিয়ার সাথে কথা বলতে বলতে ড্রাইভিং করতে লাগলো। হঠাৎ করে থানা থেকে কল আসলে মাইন আতিয়ার ফোন রেখে দিয়ে কল রিসিভ করে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে পুলিশ বলল, স্যার আপনি তো দেখেছেন খবরের চ্যানেলে আয়ন চৌধুরীর কি অবস্থা, আপনাকে আমরা এই কাজের দায়িত্ব দিতে চাচ্ছি। মাহিন বলে উঠল, আমি অলরেডি অন্য কেসে আছি, এখন আবার এইটা কিভাবে নিব? পুলিশ অফিসার বলে ওঠে, স্যার আমাদের তো অনেক সাহায্য করেছেন, এটা প্লিজ করে দেন, আমি আপনার অফিসারের সাথে কথা বলে অনুমতি নিয়ে দিচ্ছি। আচ্ছা, স্যারের সাথে ভালোভাবে কথা বলে দেখেন, আর আমি দেখি আপনাদের সাহায্য করতে পারি কিনা। মাহিন কথাগুলো বলে ফোন রেখে দিল। মাহিন সোজা বাসে চলে গেল। রুমে ঢুকতেই রাইসা এসে বলল, মাহিন, স্যার তোকে এই দায়িত্ব দিতে চাইছে, তুই কি করবি? দিলে আর কি করা নিতে হবে? ভাই, তুই যেভাবে চলস কবে না কবে ধরা পড়ে যাস। এমন কথা কেন বলছিস? সকালে টিয়া বলল তুই রাত 2টায় বের হয়ে গেছিলি। আঙ্কেল কিছুটা সন্দেহ করছে মনে হয়। আরে রাখ, আমি এনএসআই সদস্য, আমাকে ধরা এত সহজ না। হাই হাই ভাই, তো ধরা খাওয়ারও সময় এসে গেছে, আর নিজের মুখে নিজের পরিচয় বলে দিলি, কখন যে কে শুনে ফেলবে। তুই যা, তোর জামাই আবার তোকে খুঁজতে এখানে চলে আসবে। আসবে না, ওরা সবাই আয়ান চৌধুরীকে দেখতে গেছে। আসেই নাই? না, শ্বশুর মশাইয়ের বন্ধু ছেলে, তাই মনে হয় ওইখানে থেকে সব টেনশন করছে। কি ওনার বন্ধু হয়? এমনকি তোর আব্বুরও ফ্রেন্ড ভাই।
তোর বাপ তো দেখি কম না। এখন তো সাধারণ মানুষ দেখা যায়। এখন তো দেখি বড় বড় মানুষের সাথে ভালো সম্পর্ক। সম্পর্ক থাকা ভালো। আচ্ছা যা, আমার অনেক ঘুম পাচ্ছে। রাজা চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে দেখে টিয়া মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন লাফিতে উঠে পড়ে। মাহিন বলে, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কই? তাকিয়ে তো ছিলে। ভালো করছি। মাহিন টিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে কিস করে বলল, কি হয়েছে জান? আমাদের ক্যাম্পিং এ যাওয়া আর হবে না। কেন? এখন এই ফালতুর পেছনে আব্বু ভাইয়া আঙ্কেল দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। ও আচ্ছা, সমস্যা নাই। এসব ঝামেলা শেষ হইলে যাও। ভালো লাগে না। মাহিন নিচের দিকে ঘুরিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এত রাগ করো কেন? একটা কাজ করতে পারো, বন্ধুদের নিয়ে নদীর ভিতরে একটা পার্টির আয়োজন করলেই তো হয়। প্রকৃতি মাঝে থাকলে মন অনেকটা হালকা হবে। এটা তো মন্দ বলো নাই, এটাই করব। টিয়া কথাটা বলে চলে গেল। মাহিনের ফোন বেজে উঠলে মাহিন কল রিসিভ করে আতিক বলল, মাহিন আমাদের টিমকে নিয়ে কাজ করতে যাচ্ছে। তুমি এটা করার জন্য রাজি হয়ে যাও। এই সুযোগ ওর বাড়িতে যেতে পারবে, ওদের সব কিছুতে ভালোভাবে দেখতে পারবে, আর প্রমাণ খোঁজা অনেকটা সহজ হবে। হ্যাঁ, আমিও সেইটাই ভেবেছি। ওকে, সাবধানে থেকো। মাহিন কল কেটে দিয়ে ফোন থেকে সবকিছু ডিলিট করে দিল। টিয়া এসেছে মাহিনকে বলল, ওরা যেতে রাজি হয়েছে। ওরা নাকি 1 সপ্তাহ পর যাবে। ওকে, এখন আর মন খারাপ করে থেকো না। লাভ ইউ। টিয়া কথাটা বলে মুখ চেপে ধরল। মাহিন অবাক হয়ে তাকিয়ে থাকলো। টিয়া দৌড়ে চলে গেল। মাহিন মুচকি হেসে দিল। মাহিন উঠে ফ্রেশ হয়ে নিল। মাহিন বিশ্বস্ত একজনকে কল দিয়ে দেখা করতে বলল। তার সাথে কথা বলে মাহিন বাইকের চাবি নিয়ে নিচে গেলে মাহিনের আব্বু বলে, কি ব্যাপার, তুমি আবার কোথায় যাও? রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসি। ভার্সিটিতে র্যাগিং করে প্রতিদিন বিষয়টা নিয়ে মনটা তেমন ভালো না। মাহিনের কথা শুনে রাইসা পানি খেতে নিয়ে বিষম খেলো। রাতুল পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, আর রাইসা মিটি মিটি করে হাসতে লাগলো। মাহিন আর কিছু না বলে চলে গেল। মাহিন বন্ধুর সাথে দেখা করে সব প্ল্যান করে নিল। তারপর দুজন যার যার পথ বেছে নিল। 1 মাস পর মাহিন ঘুম থেকে উঠতেই হাই তুলতে তুলতে নিচে গেল। মাহিনের আব্বু বলল, এইটা কিভাবে হলো? না, এটা হতে পারে না, আমার বিশ্বাস হচ্ছে না। আশরাফুল এত জঘন্য মানুষ ছিল? আসলে আমিও বিশ্বাস করতে পারছি না। ছেলের খুনিকে ধরতে গিয়ে নিজের তথ্য ফাঁস হয়ে গেল। আর এত জঘন্য, ছি! এই টিয়ার আব্বু একদম ওই নোংরা মানুষটার সাথে দেখা করবে না। সবাই এসব নিয়ে কথা বলছিল। মাহিন মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, এনএসআই ক্ষমতা আমি জানতাম। তোর ছেলেকে মারলে আমাদের সাহায্য চাইবেই, তখনই টপ ফেলতে হবে। আজ সেই টপ সফলতা পেয়েছে। তুই তো জানতেও পারলি না তোর ডান পা হাত তোকে ধ্বংস করে দিল। বিশেষত মানুষটা ছিল আমাদের বস, আর সেটাই তুই আজও জানতেও পারলি না। সবাইকে চমকে দিয়েছে। স্যালুট স্যার। মাহিনকে বিপি করতে দেখে টিয়া বলল, মাহিন কি বিড়বিড় করছো? ভাবছি আব্বু আঙ্কেল এমন জঘন্য মানুষের সাথে থাকে। ছি, আব্বু আঙ্কেল আপনারা তো আবার এইসব অপরাধের সাথে জড়িয়ে নাই তো? বেয়াদব, একটা থাপ্পড় দিব। আমাদের দেখে তোর কি মনে হয়? না, বলা তো যায় না। তুই কি আমাদের সন্দেহ করিস নাকি? আরে এত রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছি। আচ্ছা মাহিন, তোমাকে এখন কেমন একটা লাগে। কেন জানি মনে হয় তুমি নিজেকে যেমন দেখাও আসলে তুমি তেমন না। তো আমি কেমন? জানি না, বাট অন্যরকম লাগে। আর আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি যতবার রাতে বাইরে গিয়েছো ততবার ওদের একটা না একটা ক্ষতি হয়েছে। তুমি কি বলতে চাও আমি ওদের ক্ষতি করছি নাকি? আমি তা বলছি না, এমন হয়েছে তাই বললাম। বৌমা কি বলছো? ওই রাতে বের হয় মানে? হ্যাঁ আঙ্কেল, আইনের উপর যেদিন হামলা হয়েছিল সেদিন রাত 2টার দিকে কিন্তু হয়েছিল। সেদিন মাহিনও 2টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। এইভাবে এই মাসে যতবার ওদের উপরে হামলা করেছে ততবার মাহিন বের হয়ে যেত। আগে অতটা মাথায় ঘামাই নাই, বাট এখন কেমন একটা লাগছে। যাই হোক, আমার হয়তো মনের ভুল। মাহিনের মতো ছেলে এমনটা করতেই পারে না। যে মশা মারতে ভয় পায় সেই আবার মানুষ মারবে কি? মাহিনের আব্বুর আর বুঝতে বাকি রইল না। মাহিনের আব্বু মাহিনকে বলল, মাহিন, তোর সাথে আমার কথা আছে। আব্বু,
আমার অনেক ক্ষুধা লাগছে। মাইনের আপু হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাইনকে রুমের ভিতর নিয়ে গিয়ে বলল, তুই জব ছেড়ে দিস নাই, ওইসব তুই করছস? মাইন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আসস কেন? আমার প্রশ্নের উত্তর দে, আমার মাথায় হাত দিয়ে সত্যিটা বল। আমি বলতে পারবো না, আমার হাত ছাড়ো। বলতে বলছে বল। মাইন বলতে না চাইলে মাহিনের আপু রেগে থাপ্পড় মেরে দিল। মাইনকে জোর করে মাহিন বলল, হ্যাঁ আমি করেছি, এইসব আমি জড়িত আছি। আমি যা করছি একদম ভালো করছি, আর আমি আমার জব কখনোই ছেড়ে দিতে পারবো না। আমি আমার পেশাকে ভালোবাসি, আর আয়ানকে আমি ওইভাবে মেরেছি। বাট তথ্য ফাঁস করছে ওর ডান হাত তোমাদের বন্ধু হতে পারে, বাট উনি আমাদের বস ছিল। আমরা নিজেরাও জানতাম না। আমি নিজে করতে চাইছিলাম, কিন্তু আমাকে তেমন কিছু করতে হয় নাই। বাহ, অনেক ভালো কাজ করছস। আরে তোর জব ছাড়তে হবে না, আর আমাদের কথা তোকে ভাবতে হবে না। আরে আমরা সন্তান হারানোর কষ্ট সহ্য করতে পারি তো? তোর আপু যে মারা গেল আমি একটুও কান্না করি নাই। তোর কিচ্ছু হইলেও আমি কান্না করব না। আমার কেউ নাই, আজ থেকে আমার কোনো সন্তান নাই। আজ থেকে তুই আমাদের জন্য মৃত, আমাদের কোনো কষ্ট না। মাহিনের আপু কান্না করতে করতে রুম থেকে বের হইলে মাহিন ওর আপুর পিছন পিছন যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মাহিনের আপু বলল, রায়লা চলো আমরা চলে যাই, আজ থেকে আমাদের কোনো সন্তান নেই, আমাদের সন্তান মৃত। ভাই সাহেব, এইসব কি বলেন? ঠিক বলছি। আর হ্যাঁ মিস্টার মাহিন, আমাদের ক্ষমা করে দিন টিয়া মামুনির সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য। আপনি টিয়া মামুনিকে ডিভোর্স দিয়ে দিন। আমি চাই না আপনার জন্য কারো কোনো ক্ষতি হোক। আব্বু আমার কথাটা শোনো প্লিজ। আমার কিছু বলার নাই, আর না শোনার আছে। আপনি তো আমাদের জন্য মৃত। কথাটা বলে মাহিনের আপু মাহিনের আম্মুর হাত ধরে নিয়ে যেতে নিবে। মাহিন রাগের কন্ট্রোল করতে না পেরে হাতের কাছে গ্লাসটা এক চেপে ভেঙে ফেলো। সবে অবাক হয়ে গেল। মাহিন চিৎকার করে বলল, আব্বু প্লিজ দাঁড়াও, আমার কথাগুলো প্লিজ শুনে যাও। মাহিনের কোনো কথা না শুনে চলে গেল। মাহিনের রাগে কষ্টে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। টিয়া দৌড়ে গিয়ে মাহিনের হাতের রক্ত বন্ধ করতে চাইলে মাহিন এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। মাহিন সোজা বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে যায়। 1 মাস পর। মাহিন, এই মাহিন ওঠেক না। এই ভাই দেখ, আমি দাঁড়াতে পারছি। এই ভাই ওঠেক না। আত্মীয়ার কথা শুনে মাহিন ঘুমের ভিতরে বলতে লাগলো, উফ কি যে স্বপ্ন দেখি না, আপুকে নিয়ে চিন্তা করতে করতে কি সব স্বপ্ন দেখি। ইস, এই স্বপ্নগুলো যদি সত্যি হইতো। আরে কি বিড়বিড় করস? এই মাহিন ওঠে। মাহিনকে ধাক্কা দিলে মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন উঠে দেখে সত্যি সত্যি আতিয়া দাঁড়িয়ে আছে। মাহিন চোখ ডলতে লাগলো আর বলল, মাহিন আমি কি স্বপ্ন দেখছি নাকি? আপু একটা চিমটি কাটো তো। আরে সারা আবু, সত্যি দেখছো? তো খুশি হয়ে খাট থেকে নেমে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, ইয়াহু, আমার আপু হাঁটতে পারছে। আপু এখন তাহলে আব্বু আম্মুর সামনে গেলে কোনো সমস্যা হবে না। আপু প্লিজ আমার সাথে চলো। আব্বু আম্মু আমার সাথে যদি এই খুশিতে কথা বলতো। অবশ্যই যাব, পুরোপুরি সুস্থ হয়ে নি। শুধু দাঁড়াতে পারি, অনেক কষ্টে হাঁটতে গেলে সমস্যা হয়। ইনশাল্লাহ হাঁটতেও পারবে। দুলা ভাই এই খুশিতে চলেন সবাই ঘুরতে যাই। ঘুরতে যেতে হবে না, আপনার যে পরীক্ষা খেয়াল আছে? রায়সা কল দিয়েছিল, বলে তোমার পরীক্ষা, বাসায় চলে যাও। এভাবে আর রাগ করে থেকো না। আপুকে ছাড়া আমি ঢাকা যাব না, আপুকে নিয়ে তারপর যাব। পাগলামি করো না, তুমি যাও, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিও। জব তো ছেড়ে দিয়েছো, কোম্পানি চালানো শিখালা। কিন্তু আমি যে জিদ করেছিলাম আপুকে ছাড়া যাব না। আমরা যাব, তোর পরীক্ষা শেষ হইলে আমরা যাব। তুই যা ভাই। আচ্ছা আমাকে জানাও তাহলে। আচ্ছা। মাহিন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 6 ঘন্টা জার্নি করে মাহিন সোজা বাড়িতে গেল। মাহিনের আম্মু দেখে কিছু বলল না। মাহিন ওর আম্মুর সাথে কথা না বলে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলে দেখে খাবার দিয়ে গেছে। মাহিন খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে মাহিন ভার্সিটির জন্য বের হয়ে গেল। কলেজে গেলে সবাই মাহিনকে নিয়ে মজা করতে লাগলো। মাহিন চুপচাপ ক্লাসে গেলে রাইসা এসে বলল,
মাহিন, তুই কখন আসলি? এই তো কেবল। ও আচ্ছা, শোন, একটা কথা বলার আছে, চল আমার সাথে। মাহিন রাইসার সাথে ছাদে চলে গেল। রাইসা মাহিনকে বলল, মাহিন, বল, কি বলবি? তুই জব ছেড়ে দিয়েছিস? হ্যাঁ। যাক, ভালোই করেছিস। হ্যাঁ, বাট এইটা তোর গুরুত্বপূর্ণ কথা নাকি? আরে না, আসল কথায় আসি। হ্যাঁ বল, সেটাই শোনার জন্য তো এসেছি। মাহিন, টিয়া তোকে... আমাকে পছন্দ করে না, তাই তো? আর চিন্তা করিস না, ডিভোর্স দিয়ে দিব। উফ, তুই এত বেশি বুঝোস কেন? আমার পুরো কথাটা তো শুনবি। আমার কথা না শুনেই আগেই বক বক করা শুরু করে দিয়েছিস। আরে আমি জানি, কি আর বলবি। এই, চুপ থাক তো, আমাকে বলতে দে প্লিজ। মুখে আঙ্গুল তোলে রাইসা বলল, গুড বাই। শোন, টিয়া তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। এই 1 মাস তোর কোনো খোঁজ খবর না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সারা দিন তোকে নিয়ে ভাবে। তোকে বলতে গিয়েও বলতে পারি নাই। তোর মাথাও ঠিক ছিল না, তুই জানিস। আমার বারবার জিজ্ঞেস করতে হতো, ভাবি ওর কোনো খোঁজ পেলেন? ভাবি ওর কোনো খোঁজ পেলে প্লিজ বলেন। রাইসার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। রাইসা মাহিনকে আবার বলতে লাগলো, জানিস, কলেজে সবাই তোকে নিয়ে অনেক অনেক কথা বলতো। 3 দিন আগে টিয়া রেগে গিয়ে সবাইকে বলে দিয়েছে তুই ওর স্বামী, তাই তোকে নিয়ে কেউ কিছু যেন না বলে। যদি বলে তার খবর আছে। ওর ফ্রেন্ডদের সাথে ঝামেলাও হয়ে গেছে, সবাই ওকে নিয়ে মজা করা শুরু করেছে। রাইসা আর কিছু বলতে যাবে, তখনই মাহিন বলল, আর কিছু বলতে হবে না। আমার বউটা কি ভার্সিটিতে এসেছে নাকি? হ্যাঁ এসেছে, যা গিয়ে দেখা কর। মাহিন রাইসা ছাদ থেকে নেমে সোজা টিয়ার ক্লাসরুমের সামনে গেল। সবাই মাহিনকে নিয়ে বলতে লাগলো, আরে টিয়া, তোর বলদ জামাই এসেছে। এই বলদ এইদিকে আয়, এতদিন কই ছিলি? এই টিয়া, তোর বলদ জামাইকে বল, তোকে যে আদর করতে নিয়েছিলাম, তোর জামাইকে বল। আগেই বলেছিলাম আমার সাথে রিলেশনে আসতে, আমাকে পাত্তা দিতি না। সব শেষ কিনা এই বলদটাকে বিয়ে করছস। যাই হোক, ভালো হয়েছে, তোর জামাই না পালে আমাদের একটু সুযোগ দিস। ছেলেটার কথা শুনে সবাই হাসতে লাগলো। মাইন রাগে হাত মুঠো করে ফেলে। টিয়া মাইনকে দেখে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই, তুমি 1 মাস কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি, তুমি কোথায় গিয়েছিলে? একবার আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করলে না? ও মা টিয়া, এই বলদের প্রতি ভালোবাসা দেখে আই এম তো অবাক। আমি নিশ্চিত তোর রাগ দেখে ভয়ে পালিয়েছিল। চুপ করবি তোরা? আমার জামাই যেমনই হোক, তোদের এত কিছু ভাবতে হবে না। মাহিন, কথা বলছো না কেন? কোথায় ছিলে? মাইন টিয়ার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে কপালের চুমু দিয়ে শক্ত করে বাহুতে জড়িয়ে পড়ল। জান, কান্না করো না তো, পরে বলছি। আসো, আগে একটু তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলে নেই। মাইনকে টিয়াকে নিয়ে আসতে দেখে ছেলেগুলো বলে, ওরে বাবারে, ভয় পেয়ে গেছি। এই টিয়া শোনা, তোমার বলদটা কি মারবে? ও মাগো, আমাকে কি বাঁচাও। কথাগুলো বলে সজয় হাসতে লাগলো। টিয়া মাইনকে যেতে না করলো। মাইন টিয়াকে রেখে লাফ দিয়ে ছেলেগুলোর বেঞ্চের উপরেই বসলো। তারপর বলল, তুমি আমার বউকে আদর করতে নিয়েছিলে? ছেলেগুলো হেসে বলল, হ্যাঁ, তোর বউকে এই হাত দিয়ে মালিশ করতে গিয়েছিলাম। দুঃখের বিষয়, তোর বউ পালিয়ে এসেছে, না হলে বুঝতে পারছিস। মাইন সাথে সাথেই বলল, ও মা, তাই? তা কে কে আমার বউকে আদর করতে চাইছিলে? আর কোন হাত দিয়ে স্পর্শ করতে নিয়েছিলে? একটু দেখি, চুমু দিব। মাইনের কথা শুনে ছেলেগুলো হাত দেখাতে যাবে। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে দৌড় দিয়ে ছেলেটার হাত ছড়িয়ে দিয়ে বলল, মাহিন, কুল, মাথা ঠান্ডা কর। আঙ্কেল তোর উপরে এমনিতেই রেগে আছে, আবার যদি জানতে পারে। মাহিন প্লিজ চল এখান থেকে। রাইসার কথা শুনে ছেলেগুলো হাসতে হাসতে বলে, ও মা, ওর কি মাথা গরম? ও কি আমাদের মারবে? ওরে সবাই পালাই, চল, আমাদের মেরে ফেলবে। কথাগুলো বলে হাসতে লাগলো। সাথে সাথে মাহিন এক ঘুষিতে ছেলেটার দাঁত ফেলে দিল। আরেকটা ছেলের হাতের আঙ্গুলের ভিতর আঙ্গুল দিয়ে ভেঙে ফেললো। আরেকটা মারতে আসলে সাথে সাথে মাহিন লাথি দিয়ে বেঞ্চের উপরে ফেলে দিল। আঙ্গুল ভেঙে ছেলেটার নাকে ঘুষি দিল। 1 মিনিটে সব ছেলেদের মেরে আধামরা করে ফেলো। সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মাহিন 2 হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, আর কে যেন আমার বউকে আদর করতে চাই? দেখি তো সোনা, সামনে আসো তো। আর রূপা আফা, মনি, কি ব্যাপার? বেঞ্চের নিচে পালিয়ে আছেন কেন? আরে সামনে আসেন। মেয়েদের গায়ে আমি হাত তুলি না। আর এইগুলোকে হসপিটালে নিয়ে যান, না হইলে মারা যেতে পারে।
মাইনের ধমকের সুর শুনে বাকি ছেলেরা ওদের ধরে নিয়ে যেতে লাগলো ভয়ে ভয়ে। টিয়া যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। মাহিন একটা হুঙ্কার দিয়ে বলে উঠল, যে যে আমার বউকে অপমান করছস সবাই পা ধরে ক্ষমা চা, যদি নিজের ভালো চাস। আর এই ক্লাসের কোনো কথা যদি বাহিরে লিক হয় তাহলে সবার কপালে দুঃখ আছে। ওই তোদের কানে কি গেছে? মাইনের কথা শুনে সবাই টিয়ার পা ধরে ক্ষমা চাইতে লাগলো। আর ওই ছেলেগুলো ভয়ে ভয়ে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। মাইন সবাইকে হাতের ইশারায় চলে যেতে বলে, সবাই চলে গেল। টিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ক্লাস থেকে বের হয়ে গেল। মাইন সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। রুমে গেলে প্রিন্সিপাল সাথে সাথে উঠে মাইনকে বসতে বলল। টিয়া যেন অবাকের উপরে অবাক হয়ে গেল। মাইন প্রিন্সিপালকে বলল, স্যার আমি আপনার স্টুডেন্ট, আমাকে এভাবে সম্মান করা দরকার নাই। সাধারণ স্টুডেন্ট হিসেবে ধরেন। আর আপনার 7টা স্টুডেন্টকে মেরেছি, ওদের কুকর্মের প্রমাণ আমার কাছে আছে। সুন্দর করে ওর ফ্যামিলিকে বুঝিয়ে দিয়েন। আমার আব্বুর কানে যাবে তো সবার কপালে দুঃখ আসবে। মাইনের কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। মাহিন টিয়াকে নিয়ে বের হয়ে গেল। মাইন টিয়াকে বলল, যান, ক্লাস করব না, ঘুরতে যাবে। চলো না আজকে আমরা ঘুরতে যাই। কে তুমি? এইটা কেমন কথা? আমি তোমার স্বামী। 1 মাসের ভেতরে এত পরিবর্তন কিভাবে হইলে? 1 মিনিটের ভেতরে 7টা ছেলেকে মেরে আধমরা করে দিয়েছো। আবার প্রিন্সিপাল এত বদমেজাজি, আর সেই কিনা তোমার সম্মান করলো। শোনো, আমি যদি তোমার গোপন কিছু প্রমাণ রাখি সেখানে তুমি আমাকে দেখে ভয় পাবে না, নাকি আমার উপরে চিল্লাবে? নিশ্চয়ই মান সম্মানের ভয় থাকবে। তুমি তো কম না, মেনকা শয়তান একটা। কি? কিছু না, যাই হোক, আমি আজ অনেক খুশি আমার জামাইয়ের এই রূপ দেখে। তাই নাকি? হ্যাঁ, বোকা শোকা জামাই ভালো লাগে না। এইভাবে স্ত্রীর জন্য প্রতিবাদ করবে এমন জামাই সবাই চায়। চলো ঘুরতে যাই। মাইন রাইসাকে ইশারা করলো। ব্যাগ নিয়ে গেল। রাইসা বলল, আমিও যাব। তোর জামাইয়ের সাথে যা। কুত্তা, আমাকে নামিয়ে দিয়ে আসবি। ওকে আই। তিনজন বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। রাইসা মাহিনকে বলল, এই মাহিন, ফার্মেসিতে একটু নিয়ে যাবি? কি করবি? প্যাড নিব। ছি ভাবি, এসব কি বলো? এত লজ্জা পাওয়ার কি আছে? এইটা তো সব ছেলেরাই জানে। আর মাহিন তো আমাকে কতবার নিয়ে এসে দিয়েছে। এখানে খারাপের কি হলো? তাই বলে এখানে খারাপের কিছু নাই, এইটা নিয়ে দুজন ঝগড়া লাগাও না। দুজন চুপ হয়ে গেল। মাইন বেশ কিছু দূর যেতেই মাইন সাথে সাথে বাইক থামিয়ে দিল। রাইসা টিয়া নামলে তিনজন দেখতে পায়। মাইনের আপু টিয়ার আব্বুর উপরে কিছু ছেলে মেয়ে থাপ্পড় মারতে যাবে। সাথে সাথে মাহিন রাইসা দৌড়ে গিয়ে ছেলে মেয়েগুলোকে লাথিতে ফেলে দিল। রাইসা মেয়েগুলোর সাথে ফাইট করতে লাগলো, আর মাহিন ছেলেগুলোকে মেরে শুয়ে ফেল। মাহিন একটা ছেলেকে যে আরেকটা ঘুষি মারতে যাবে, সাথে সাথে মাহিনের আপু হাত ধরে পড়লো। মাহিন ছেড়ে দে, আর মরলে মরে যাবে। মাইন সাথে সাথে ছেড়ে দিয়ে পেটে সজোরে একটা লাথি মারলো। পুলিশ এসে বলল, এখানে কি হচ্ছে এসব? রাইসকে দেখে স্যালুট করলো। টিয়ার আব্বু বলে, স্যার, এই ছেলে মেয়েগুলো এই আশরাফ চৌধুরীর পালা কুত্তা, আমাদের বিনা কারণে মারতে এসেছিল। রাইসা বলল, নিয়ে যান ওদের। রাইসার কথা শুনে ছেলে মেয়েগুলোকে ধরে নিয়ে গেল। মাহিন শার্ট খুলে রাইসার কোমরের সাথে বেঁধে দিয়ে বলল, চল যাই। মাহিন কোনো কথা না শুনে রাইসার হাত ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন বাইকে উঠলে টিয়া উঠলো, তারপর রাইসা উঠলো। টিয়া রাইসার মারপিট দেখে হতভম্ব হয়ে আছে। ওর মুখ থেকে যেন কথা বের হচ্ছে না। মাহিন একটা ফার্মেসির সামনে গিয়ে গাড়ি থামিয়ে বলল, টিয়া তুমি কিনে নিয়ে আসো। টিয়া নেমে প্যাড নিয়ে আসলো। টিয়া বাইকে উঠলে মাহিন বাইক স্টার্ট দিয়ে চলে গেল। টিয়াদের বাসার সামনে গাড়ি থামিয়ে বলল, এই পেতনি, টিয়ার রুমে আমার শার্ট আছে, দিয়ে যা। ভেতরে চলো, ঘুরতে যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোমার? মাহিন বাইক ভিতরে নিয়ে গেল। টিয়াকে কোলে তুলে নিয়ে ভিতরে নিয়ে গেল। দেখে মাহিনের আব্বু টিয়ার আম্মু রাতুল বসে। টিয়া মাহিনকে বলল, নামিয়ে দাও। নামিয়ে দিতেই টিয়া বলল, মাহিন ভাবি, এখানে সবাই আছে, সত্যি করে বলেন আপনারা কারা? আর আপনাকে দেখে পুলিশ কেন স্যালুট করলো? আপনারা দুজন তো ওদের মেরে অবস্থা খারাপ করে দিয়েছেন। ওখানে আপনাদের ধরার কথা, কিন্তু ওদের নিয়ে গেল কেন? আর মাহিন এতদিন এক রূপ দেখালো, আর আজ ভিন্ন রূপ। আমি বলছি, আমি সাধারণ মানুষ। আমার ছোটবেলা থেকে কুম্ফু, কুস্তি সবকিছু আমি শিখেছি। ছোটবেলা থেকে আমি একটু ভিন্ন রকম ছিলাম। এইসব মারামারি জিনিসগুলো আমার ভালো লাগতো, তাই মোটামুটি
সব ধরনের জিনিস শেখার চেষ্টা করতাম। এত কিছু জানো যখন, তাহলে সবাই যখন র্যাগিং করতো তখন সব কেন সহ্য করতে? আব্বু এসব পছন্দ করে না, আব্বুর কথা মতো চলতে হয়েছে, তাই নিজেকে কন্ট্রোল করে চলতে চেষ্টা করছি। বাহ, তুমি তো পাক্কা অভিনেতা। তা ভাবি, তুমি কি ছোটবেলায় ওর মতো এইসব শিখছো নাকি? টিয়া, রাইসা পুলিশ অফিসার। রাতুলের কথা শুনে অবাক হয়ে তাকালে রাইসা মাথা নিচু করে ফেলে। বাহ, তা আমাদের থেকে এইসব লুকানোর কি ছিল? আমরা কি চাইলে তোমাকে জব করতে দিতাম না নাকি? টিয়া, আসলে তা না। আশরাফুল চৌধুরীর সাথে তোমাদের সম্পর্ক ভালো, সেখানে আমার পরিচয় লুকানো দরকার ছিল। আর আমাদের শত্রুর অভাব নাই। আমার ফ্যামিলির কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। আর আমার আরেকটা পরিচয় আছে, ওয়েক্স গ্রুপের সদস্য আমি। রাইসার কথা শুনে মাহিনের ফ্যামিলি বাদে সবাই অবাক হয়ে গেল। টিয়া বলে উঠল, কি? তার মানে এই যে এতগুলো কিডন্যাপার, রেপকারীদের তোমরা ধরছো? হ্যাঁ। টিয়ার আপু গর্বিত হয়ে যায়। টিয়ার আম্মু কিছু বলার আগে টিয়ার আব্বু বলে, আমি সত্যিই গর্বিত তোমাকে বৌমা হিসাবে পেয়ে। তোমাকে কেউ সাপোর্ট করুক বা না করুক, আমি তোমাকে এই সব সময় সাপোর্ট করব। এটা অনেক ভালো কাজ, মেয়ে মানুষ হয়ে এত সাহস তোমার। ধন্যবাদ আপু। ভাবি, আমাকে একটা জব দেন। মাইনের কথা শুনে রাতুল ফিক করে হেসে দিল। রাইসা আপুর কুচকে তাকালে রাতুল বলল, মাহিন, আমি কিন্তু সব জানি। তোর আবার কিসের জব লাগবে? না কিছু না। আচ্ছা টিয়া, ঘুরতে যাবে নাকি না? যদি না যাও তাহলে আমি বাসায় চলে যাব, পরীক্ষার জন্য পড়তে হবে। পরগা, যাব না। আচ্ছা, আমরা তাহলে আসছি, আর তোমরা সবাই যাও তাহলে। আচ্ছা। টিয়া, একটা শর্ত দাও, এভাবে যাব নাকি? কিরে মাহিন, তোর পেটের ওইখানে ওই রকম লাগছে কেন দেখি? সেন্টার গেঞ্জি একটু তুলতো। কিছু না। মাইনের আপু জোর করে তুলে চমকে গেল। মাইনের আপু বলল, এখানে এভাবে ক্ষত হয়েছে কিভাবে? মাহিন, সত্যি করে বল, কিভাবে হলো? মানে আসলে আব্বু। গুলি লেগেছিল তাই না? মাহিন মাথা নিচু করে ফেলো। মাইনের আপু ধাক্কা দিয়ে বলল, ভেরি গুড, ভুল করে সাইডে লাগছে। ও, আমি তো ভুলেই গেছি, আমার সন্তান তো মৃত। মাহিন, তাহলে সেই দিন আমাকে মিথ্যা বলেছিলে? উফ, এই তুমি এত মিথ্যা কিভাবে বলতে পারো? একের পর এক মিথ্যা বলে গেছো। এখনো সময় আছে মাহিন, আর কি কি মিথ্যা বলছো সব সত্য বলো। যদি আমি নিজের থেকে জানতে পারি তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না। আমি কখনোই মিথ্যাবাদীর সাথে থাকতে পারবো না। টিয়া, আমি তোমাকে পরে বলবো, আমি সব কিছু বলবো, এখন কিছু বলতে ভালো লাগছে না। মাইন শি ভেঙে টিয়ার রুমে গিয়ে শার্ট পরে নিচে চলে আসলো। মাইন ওর আব্বুকে নিয়ে বাসায় চলে গেল। মাইন কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। মাইন পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো। 1 মাস পরীক্ষা দেওয়া শেষ করে মাইন ওর আব্বু আম্মুকে বলল, আব্বু, আমার একটা কাজ আছে, আমি এখন আসছি। মাইনের আপু আম্মুকে কোনো কথা বলতে না দিয়ে মাইন চলে গেল। মাইন টিয়াকে কল দিয়ে বলল, টিয়া, তুমি আব্বু আম্মুকে ব্যস্ত রেখে শুধু আমার ফ্রেন্ডদের বাসার ভিতরে ঢোকার সুযোগ করে দাও। আচ্ছা, চিন্তা করো না, আমি আর ভাবি রেডি হয়েছি, এখন বের হব। ওকে। মাহিন কল কেটে দিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেল। 6 ঘন্টা জার্নি করে আতিয়ার বাসায় চলে গেল। ওদের ট্রেনে তুলে দিয়ে মাহিন বাইক নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যায় ঢাকায় চলে গেল। মাহিন স্টেশনের সামনে গিয়ে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। স্টেশন থেকে ঝালমুড়ি কিনে খেতে লাগলো। 7টার দিকে ট্রেন আসলে মাহিন লাগেজ নিয়ে আতিয়ার এক হাত ধরলো, সাথে আতিকও ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন সিএনজি ভাড়া করে দিল। দুজনকে তুলে দিয়ে মাহিন ওদের পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। বাসের ভিতরে ঢুকতেই মাহিনের আব্বু বলল, তুই আমাদের বিবাহ বার্ষিক কিভাবে ভুলে গেলি? ও মা, কেন আব্বু, তুমি না বলছো আমি তোমাদের জন্য মৃত, তাই তোমাদের বিবাহ বার্ষিকী আমি মৃত মানুষ হয়ে কিভাবে মনে রাখবো? মাহিনের আব্বু আম্মু আর কিছু না বলে চলে গেল। মাহিন এই সুযোগে আতিয়াকে আর আতিককে ভিতরে নিয়ে গেল। আতিকে তার রুমে রেখে মাহিন সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিল। টিয়া রেডি হয়ে বলল, আমাকে কেমন লাগছে? পেতনিদের মতো লাগছে। এই, আমাকে এটা বলতে পারলে? টিয়া মন খারাপ করলে সাথে সাথে মাহিন টিয়াকে নিজের কাছে নিয়ে এসে কপালে চুমু দিয়ে বলল, আমার বউকে ডানা কাটা পরীর মতো লাগছে, কারণ নজর যেন না লাগে। যাও, পাম দিও না। আরে সত্যি। আচ্ছা তুমি তাহলে আব্বু আম্মু
নিয়ে আসো রেডি করে, আমি যাচ্ছি। ওকে, কিন্তু তুমি কিসের যেন সারপ্রাইজ দিতে চাইলে, সেটা কি গো? আছে আছে, যেটা বাবা মায়ের জন্য অনেক কিছু। মাইন টিয়ার কপালে চুমু দিয়ে চলে গেল আতিকে, আর আতিককে নিয়ে সোজা ছাদে চলে গেল। মাইন সব কিছু সুন্দরভাবে সাজানো দেখে ওর ফ্রেন্ডদের ধন্যবাদ দিল। আতিয়াকে কেকের সামনে চেয়ারে বসিয়ে দিল। মাইনের বন্ধুরা সব বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণের ভিতরে টিয়ার বাবা মা ভাইও চলে আসলো। টিয়া রাইসা মাহিনের আব্বামুকে জোর করে রেডি করিয়ে ছাদে তুলে মাইন পুরো ছাদ অন্ধকার করে দিয়ে আস্তে আস্তে ওর বাবা মায়ের কাছে গিয়ে বলল, আব্বু আম্মু ভয় পেও না, আমি তোমাদের দুইজনের চোখ বেঁধে দিব। মাইনের কথা শুনে খুশি হয়ে চোখ বন্ধ করে মাইন চোখে লাল কাপড় দিয়ে বেঁধে দিয়ে লাইট অন করে দিল। রাইসা তো চমকে যায়। রাইসা দৌড়ে গিয়ে আতিয়াকে স্যালুট করে, আর টিয়ার আব্বু আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন চুপ করে থাকতে বলে। টিয়া কিছু বুঝতে না পেরে নিয়ে যেতে লাগলো। আতিয়ার সামনে নিয়ে গিয়ে মাইনের আব্বু আম্মু চোখ খুলে দিল। মাইনের আব্বু আম্মু চোখ দুইটা ডলে সামনের দিকে তাকাতেই আতিয়াকে দেখে থমকে গেল। মাইনের আম্মু আতিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে সার মুখে চুমু খেতে লাগলো। মাইনের আব্বু আতিয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আতিয়া মা, তুই বেঁচে আসস? তুই এতদিন কোথায় ছিলি? মা, তুই বেঁচে আসস, তাহলে আমাদের সাথে দেখা কেন করিস নাই? আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে চাইলে দেখা করতে পারতাম না। আব্বু, তোমার বন্ধু আমাকে মেরে ফেলতে নিয়েছিল। আব্বু, আশরাফুল আঙ্কেল সব কিছুর জন্য দায়ী। আমি তার সব কুকর্মের কথা জেনে গেলে আমাকে দেখে ফেলে, আমি পালাতে গেলে আমাকে ধরে ফেলে, আমাকে অনেক মারে, আমার দুই পায়ে বাড়ি দিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছিল। আমাকে মেরে ফেলতে যখন নিতে চায় আমি অনেক কষ্টে খোঁড়া পায়ে পালিয়ে যাই। পরে যখন ধরতে যাবে তখনই আতিক আমাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর ওরা সবাই জানে আমি মারা গেছি। আমাদের গাড়িতে অ্যাটাক করলে আতিক বুদ্ধি করে গাড়ি থেকে দুইজন নেমে পড়ি। আমাদের গাড়ি খাদে পড়ে গেলে ওরা বুঝে যায় আমরা মারা গেছি। ওই কুত্তার এত বড় সাহস! আমি ওকে খুন করে ফেলবো। মাহিম, তুই যা করছস একদম ঠিক করছস। মাহিম, আমাকে ক্ষমা করে দে। আমাকে আগে কেন বলস নাই? তাহলে আমি নিজে তোকে সাহায্য করতাম। আব্বু, তোমার ছেলে একাই 100, এই জন্য আমি ওর পায়ে মেরে গুলি করেছিলাম। আপুর কষ্ট ওকে ভোগ করতেই হবে। ঠিক করছস, কিন্তু আতিয়া, তুই কেন আমাদের সাথে এমন নাটক করলি? আব্বু, তুমি তো জানো ওরা জানে না আমি তোমার মেয়ে। আমি যদি তোমাদের সাথে যোগাযোগ করতাম তাহলে ওই জানোয়ার তোমাদের ভাইকে মেরে ফেলতো। টিয়ার আব্বু আম্মু এসেছে আতিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, ওই শয়তানের এত বড় সাহস আমাদের আদরের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করছে। আব্বু আম্মু, তোমরা কেমন আছো? আতিয়ার কথা শুনে টিয়ার বাবা মা খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। মা, তোকে দেখে অনেকদিন পর তোর মুখ থেকে আব্বু আম্মু ডাকটা শুনলাম আমরা। চিন্তা করো না, এখন থেকে তোমাদের আবার জ্বালাবো। আতিয়ার কথা শুনে 6 জন হেসে দিল। টিয়া কনফিউজড হয়ে বলল, আসলে ওনার আব্বু আম্মু কে? প্রথমে ভেবেছিলাম মাহিনের বোন, এখন মনে হচ্ছে আমার বোন। আসলে কার বোন? টিয়ার কথা শুনে সবাই হেসে ফেল। আতিয়া বলে উঠল, আমি জাতির বোন, জাতির মেয়ে। আপু, আপনি তো অনেক মজার মানুষ। কি রে রাহুল, পচার ডিম, ওইখানে দাঁড়িয়ে থাকোস কেন? ভাবছি তুই শয়তান সবার সামনে আসবি, একবার তো আমাকে জানালি না। আর মাহিন, বাহ, তোর খবর কিভাবে পাইল? আমার বোন, আমি বের করতে পারবো না। যাই হোক, আম্মু আব্বু এখন কি আমার উপরে রাগ করে থাকবে? এখন তোমার কলিজাকেও নিয়ে এসেছি। আর এই যে আমার কাগজ, আমি জব ছেড়ে দিয়েছি। মাইনের হাতে কাগজ দেখে মাইনের আব্বুর চোখে পানি ধরে রাখতে না পেরে মাইনকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দে, আমি তোর শখের জবটাই কেড়ে নিয়েছি। আব্বু, কান্না করো না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে তুমি ঠিক বলছো। আর আমি বিয়ে করেছি, একসময় আমার সন্তান হবে। সেখানে যদি আমি মারা যাই বা আমার পরিচয় ফাঁস হয়ে যায়, তাহলে তোমাদের টিয়া আমাদের সন্তানদের বিপদে পড়তে হবে। সব কিছু ভেবে আমি ছেড়ে দিয়েছি। মাইনের কপালে চুমু দিয়ে বলল, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে। তার মানে তুমি ওএক্স মানুষ? এনএসআই আমি
আর গ্রুপের নাম আমি আর আতিক স্যার দিয়েছি। অথুকু দুলাভাই ও আব্বু আম্মু ওইদিকে তাকাও, খালি মেয়ে নিয়ে পড়ে আছো। ভাইয়া এদিকে আসেন। আতিক